সুবাসিত মল্লিকা। কলমে মম সাহা বিষাদিনী। কালো মাইয়া কোনোমতেই আমার বাড়ির বউ হইতে পারব না। কালো বলে বেলির বিয়ের দিন ঝামেলা হয় তার গায়ের রং নিয়ে। উপরোক্ত বাক্যটি বেলির হবু শ্বশুরের। বেলির গায়ের রং পছন্দ হয়নি ছেলের বাবার। ছেলের বিয়ের সকল দায়িত্ব দিয়েছিলেন ছেলের উপরই। ছেলেই জানিয়েছিল ওর মেয়ে পছন্দ হয়েছে। তাই জামাল ভূঁইয়া আর মেয়ে দেখতে আসেননি। তাছাড়া ব্যবসায়ের কাজে তিনি অন্য শহরে গিয়েছিলেন। অনুমতি দিয়ে গিয়েছিলেন বিয়ের কাজ আগানোর। কিন্তু এত বড় সর্বনাশ যে হবে তা তিনি স্বপ্নেও ভাবতে পারেননি। জামাল ভূঁইয়ার এই হম্বিতম্বি বিয়ে বাড়িটাকে নীরব করে দিল। সব হইচই, আনন্দ নিমিষেই থেমে গেল। রং হারালো হাসিরা। জামাল ভূঁইয়ার কণ্ঠ তখন সর্বোচ্চে। কবির আলী, এখানে আসুন। বেলির বাবা কবির আলীর কানে এর আগেই হম্বিতম্বির কথা পৌঁছে গিয়েছিল। কিন্তু তিনি কথাটা বাড়াতে দেননি। কিন্তু যখন ডাক ভেসে এলো তখন আর দূরে থাকলেন না। দ্রুতই ছুটে এলেন। হ্যাঁ, বেয়াই সাহেব, বলুন। আমি চাচ্ছি বিয়ের কাজ এখানেই থামিয়ে দিতে। আপনারা আমাদের ঠকাচ্ছেন। কবির আলীর বুকে ছ্যাঁত করে উঠল। বেলির মায়ামা মুখের দিকে তাকালেন। মেয়েটার মুখটা এটুকুন হয়ে এসেছে। কবির আলী হাত জোর করলেন। এসব কি বলছেন? আমরা কিভাবে ঠকালাম? আপনাদের মেয়ের গায়ের রং এত ময়লাটে। আমার ছেলে যেখানে ধবধবে ফর্সা। আপনার ছেলে তো দেখেছিল আমার মেয়েকে। না দেখিয়ে তো বিয়ে ঠিক হয়নি। জামাল ভূঁইয়া যুক্তিতে হেরে গেলেও থামলেন না। আমার ছেলের কি সেই বুঝো আছে? বুঝলে তো এ কাজ করত না। তাই বলে বিয়ের আসরে এসে বিয়ে ভাঙবেন নাকি? তর্কাতর্কি তুমুল হলো ধীরে ধীরে। এতক্ষণ যাবৎ মুনিব ঘরে ছিল বন্ধুদের সাথে হাসিঠাট্টায় ব্যস্ত। চেঁচামেচি শুনতাই বাহিরে এসে নিজের বাবাকে শুধাল। কি করছেন, আব্বা? ছেলেকে দেখেই জামাল ভূঁইয়া চেঁচিয়ে বললেন। এই মেয়েরে তুমি দেইখা বিয়াতে রাজি হইছ? মুনিব সহজ সরল কণ্ঠে সম্মতি দিল। হ্যাঁ। কেন? এই রকম গায়ের রং আমাদের বাড়ির কাউরে দেখছো তুমি? না, দেখিনি। দেখিনি বলেই এ রঙে আমার আকর্ষণ জন্মেছে। ছেলের মুখের বলিতে তাজ্জব বনে গেলেন জামাল ভূঁইয়া। অবাক স্বরে শুধালেন, আর্কশন। তাও এই রঙে? পাগল হলে নাকি? দেখেন আব্বা, বিয়ে করাইলে ওর সাথেই করান না হয় চলেন, বাড়ি ফিরে যাই। এরপর আর কোনোদিন বিয়ের কথা মুখেও তুলবেন না। মুনিব, তোর আব্বার লগে কেমনে কথা কছ? মাথা গেছে তোর? চাচার প্রশ্নে মুনিবের কোনো হেলদোল নেই। সে গাছাড়া ভাবে দাঁড়িয়ে আছে। জামাল ভূঁইয়া বুঝলেন তার কথার আর কোনো মূল্য নেই। অতঃপর না পারতে তিনি বিয়েতে সম্মতি দিলেন। হইচই করা বিয়ে বাড়িটাই আবারও হইচই শুরু হলো, তবে আতঙ্ক নিয়ে। মেয়ের বাবা মুনিবের প্রতি চিরকৃতজ্ঞ হলেন। মেয়ের আত্মীয়রা তো এই জামাইয়ের প্রশংসায় পঞ্চমুখ। কিন্তু ছেলের প্রতি অরুচি ধরল জামাল ভূঁইয়ার। পারছেন না বিয়ে বাড়ি থেকে চলে যেতে। নতুন বউ ঘরে তুলতে গিয়ে হোঁচট খেলেন বাড়ির মেয়েলোকেরা। মুনিব বলেছিল বউ সুন্দর ভীষণ। কিন্তু কই সুন্দর? কালো শরীরে লাল রঙের বিয়ের শাড়িটা যেন কৌতুক করছে গায়ের রঙকে। বাড়ি ভর্তি মানুষের ফিসফিস শুরু হয় বউ দেখার পরই। এত সুন্দর মুনিব, পড়াশোনা জানা ছেলেটা কিনা বিয়ে করল এমন একটা মেয়েকে? ঝুমুরপাড়া গ্রাম অন্যান্য গ্রাম থেকে গরিব ভীষণ। তার উপর মেয়ে না দেখতে সুন্দর আর না মেয়ের বাপ কোনো টাকাকড়ি দিয়েছে, তাহলে কি দেখে মুনিব এ মেয়ে বিয়ে করল? আত্মীয় স্বজনের গুজুর গুজুর ফুসুর ফুসুরে ভরে গেল বাড়ি। সব কথাই কানে পৌঁছালো বেলির। বাড়ির বড় বউ চামেলি নতুন বউকে তৈরি করাতে এসে তাজ্জব বনে গেল। বেলির বিয়ের সাজ নেই গায়ে। একটা ক্যাটকেটে হলুদ রঙের শাড়ি জড়ানো শরীরে। চামেলি হতভম্ব কণ্ঠে বলল, আল্লাহ গো আল্লাহ, ছুডু বউ, তুমি একলা একলা তৈরি হইয়া গেছ নাকি? বেলি তখন চোখে কাজল লেপছিল। এক ধ্যানে কাজল লাগাতে লাগাতে উত্তর দিল, তৈরি হইতে কি আবার 14 জন লাগে নাকি? কি যে কথা কন! বেলির ঝটপট উত্তরে চামেলি আরো দ্বিগুণ অবাক হল। গলা উঠল তার তুঙ্গে। তার হৈহল্লা শুনে তার শাশুড়ি, চাচি শাশুড়ি, ফুপু শাশুড়ি, ননদননাস হতে সব মেয়ে লোক উপস্থিত হলেন। ঘরে প্রবেশ করেই বেলির শাশুড়ি প্রথমে প্রশ্ন ছুড়লেন। কি হইছে, বড় বউ? আক্কেলজ্ঞান কি খাইছ? এমনই মানুষ কত কি কইতাছে,
অহন আবার তুমিও ঢোল পিডাইতাছ যে? শাশুড়ির কথায় দুঃখী দুঃখী স্বরে সব বলল চামেলি। বেলি কিভাবে উত্তর দিয়েছে তা খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বলল। বেলির আচরণের কথা শুনতাই ঘরভর্তি সকলে হেসে দিল। ফুপু শাশুড়ি তো মুখ ঝামটে বেলির শাশুড়ির উদ্দেশ্যে বললেন, বাপরে জামাইল্লার বউ, তোর পোলার বউ দেহি দারোগা। তুই মাইনষেরে এত শাসন করছো আর তোর ঘরেই কিনা আসছে দজ্জাল। নিজের নোনাসের এমন টিটকারিতে লজ্জায় যেন মাথা কাটটা গেল মুক্তা ভূঁইয়ার। তিনি তার পুত্রবধূর দিকে অগ্নি দৃষ্টি ফেললেন। হুঙ্কার ছেড়ে বললেন, বাড়িতে আইছো একটা দিনও তো কাটাইলা না, তার আগে এমন কথা কও কোন সাহসে? বেলির ভেতর তেমন ভাবাবেগ দেখা গেল না। শাড়ির আঁচল কোমরে গুজতে গুজতে বলল, কি আজব কাহিনী। এই সামান্য কথা কইতে সাহস লাগে নাকি? আপনারা এমন ভাব করতাছেন যেন কোনোদিন কাউরে কথা কইতে শুনেন নাই। না শুই না থাকলে এখন শুনবেন। কোনো সমস্যা নাই। এখন চাইরডা খানা দেন তো। সারাদিন কিছু খাই নাই। নতুন বউয়ের এমন আকপটে কথা বলার ভঙ্গি, খাবার চাওয়ার ধরন দেখে ঘরভর্তি মানুষ এবার চরম বিস্ময় হা হয়ে গেল। মুক্তা ভূঁইয়া হলেন বুদ্ধিমতী নারী। তিনি বুঝলেন, বেলির মনে কে কি ভাবল, এর ভয় নেই। তাই তাকে খোঁচা দেওয়া মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা। তাই তিনি প্রসঙ্গ ঘুরিয়ে বললেন, খিদা লাগছে ভালো কথা। সারাদিন না খাইলে তো খিদা লাগবই। তুমি বউ, বড় বউরে দিয়া তোমার খাওন পাডামু। তুমি তো নতুন বউ, তাই ঘর ছাইরা বাইর হইও না। রঞ্চণ্ডী মুক্তা ভূঁইয়ার এমন নরম আচরণে খেপে উঠল বড় বউ। আম্মা, আপনি ছুডু বউরে কিছু কন্যা যে? হেরনি এমন আচরণ সাজে। বড় বউয়ের বুদ্ধির করুণ দশার কথা জানেন মুক্তা ভূঁইয়া। তাই চোখ রাঙিয়ে বিরক্ত প্রকাশ করে বললেন, হেই হইল ছুডু বউ। বয়সেও ছুডু। হের বুদ্ধি থাকলে কি আর এমনে কথা কইত? যাও খাওন নিয়ে আহো। বড় বউ চামেলি শাশুড়ির উপর অসন্তুষ্ট হল। চলে গেল তাই গটগট করে। মুক্তা ভূঁইয়ার ধমকে বাকিরাও এক এক করে বিদায় নিল। পুরো ঘর জুড়ে রইলেন কেবল তিনি এবং নতুন বউ। তুমি এমন আচরণ কেমনে করলা কও তো? তুমি কি জানো না এমনেই তোমারে লইয়া পুরা বাড়ির মানুষ হাসি হাসি করতাছে? বেলি ঠোঁটে লিপস্টিক দিচ্ছিল। শাশুড়ির কথায় তার হাত থেমে গেল। ভ্রু কুঞ্চিত করে বলল, তো হাসলে আমি কি করমু? সবার মুখ ধইরা রাখমু? তাজ্জব মুক্তা ভূঁইয়া বিস্মিত স্বরে বললেন, তুমি কি বুঝতাছ না তোমার শরীরের রং লইয়া সবাই তামাশা করতাছে? তার উপর তোমার এমন জঘন্য আচরণ যদি মানুষ শুনতে পারে তাইলে কি হইব বুঝতে পারো? শাশুড়ির চেয়েও দ্বিগুণ বিস্ময় নিয়ে বেলি শুধাল, আমার গায়ের রং নিয়ে হাসার কি আছে? আমার রং হলুদ, সবুজ নাকি নীল যে দেখলেই হাসি পাইব। ভাব এমন করেন যেন কোনোদিন কালা মানুষ দেহেন নাই চোখে। জানতো এইখান থেইকা এখন একটু সাজতেন দেন। বিয়ার প্রথম দিনেই এমন ঝগড়াঝাটি ভালো লাগে না। আর কয়েকটা দিন পর থেইকা কর্মুনে যান এখন। বেলির গলার স্বর যথেষ্ট উঁচুতে ছিল বিধায় মোটামুটি যারা কান খাড়া করে রেখেছিল তারা সকলেই সবকিছু শুনেছে। মুক্তা ভূঁইয়া নিজের রাগ সংবরণ করতে দ্রুত পায়ে নতুন বউয়ের ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। এ মেয়ের মান ইজ্জত নাই সেটা তো তার আচরণেই পরিষ্কার। শুধু শুধু এ মেয়ের সাথে লেগে নিজেরও মান সম্মান নষ্ট করার ইচ্ছে হলো না উনার। শাশুড়ি বেরিয়ে যেতেই বেলি গলা ছেড়ে গান ধরল। তুমি দিও না গো বাসর ঘরের বাত্তি নিভাইয়া। আমি অন্ধকারে বন্ধ হয়ে যাব মরিয়া। যেতে যেতে মুক্তা ভূঁইয়া অবাক হলেন। বাড়ি ভর্তি মেহমান অথচ নতুন বউ কিনা এসব গান গাচ্ছে। ছি, তার ছেলেটার কি চোখে সমস্যা ছিল? না হলে এমন মেয়েরে কিভাবে বউ করে? সুবাসিত মল্লিকা। কলমে মম সাহা। 2। মুনিব বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল বাড়ির পেছনে। সুবিশাল জায়গাটুকু আড্ডা দেওয়ার জন্য বেশি উপযুক্ত। একটা কাঠের বেঞ্চি, সাথে কাঠের টেবিল, চারপাশে সুবাসিত ফুল গাছ। এ যেন স্বর্গের নন্দনকাননের একাংশ। বাড়ির কাজের মেয়ে মিনু চা, মুড়িমাখা দিতে এলো। মুনিবরা তখন গভীর আড্ডায় নিমজ্জিত। নতুন বিয়ের কত কথা নিয়ে হাসি ঠাট্টাই করছে তারা। মিনু সেই জমে উঠা আড্ডায় বড় বিরক্তের কারণ হয়ে ডাকল মুনিবকে। ভাইয়া, আম্মা ডাকে আপনেরে। মুনিব হাসতে হাসতে ভ্রু কুঁচকে মিনার দিকে তাকিয়ে বলল, কেন ডাকে? কিছু লাগবে?
আপনি গেলেই তো কইব। আহেন একটু। মুনিব আড্ডা রেখেই মিনার পেছনে পেছনে এলো। ঘরের ভেতর ঢুকতেই মুক্তা ভুইয়া ছেলেকে জেকে ধরলেন, কেমন বউ আনলি এইডা, মুনিব? মুখে মুখে এখনই তো চোপা করে। মায়ের কথার অর্থ মুনিবের কাছে অসহ্য। তাই কিছুটা চোখমুখ কুঁচকে বলল, বেলি, কি করেছে ও? মুক্তা ভুইয়া এবার আরো খানিকটা বিরক্ত সহকারে বললেন, কি করে নাই সেটা ক। মুনিব যদিও জানে না বেলি কি করেছে, তবুও মায়ের আচরণ দেখে কিছুটা আঁচ করতে পারছে। মা রাগী, তবে সহজে এতটা রেগে যাওয়ার পাত্রী নন। যেহেতু বিচার দিচ্ছেন, তবে কিছু একটা তো হয়েছেই। তাই সে আবার জিজ্ঞেস করল, কি হয়েছে না বললে বুঝবো কিভাবে, বলো। মুক্তা ভুইয়া এবার ছেলেকে সবটুকু ঘটনা খুলে বললেন এক এক করে। নতুন বউয়ের রং তামাশায় তিনি কতটুকু অবাক হয়েছেন সেটাও বললেন। আত্মীয় স্বজনরা কতটুকু হাসি তামাশা করছে তা বলতেও বাদ রাখেননি। সবটা শোনার পর কপালের মাঝে গাঢ় ভাঁজ পড়তে দেখা গেল মুনিবের। সে যতটুকু জেনেছিল, বেলি কিছুটা চঞ্চল, কিন্তু এমন উড়নচণ্ডী তো না। কিছু সময় নীরবে সাতপাঁচ ভেবে অবশেষে বলল, আমি দেখছি। ছেলেকে কাছে পেয়ে মুক্তা ভুইয়া আরো খানিক আশকারা পেলেন যেন। মুখ চোখ কুঁচকে বললেন, তোর আব্বা নাকি বিয়াডা করতে না করছিল? সেডা শুনলে আজ এমন দিন কি দেখতে হইতো? মুনিব মায়ের কথাটাকে প্রশ্রয় দিল না, বরং বড়ই বিরক্ত নিয়ে বলল, আব্বার এসব কাজকে প্রশ্রয় দিও না তো, আম্মা। একটা মেয়েরে ওভাবে মহা ধুমধাম করে অপমান করার অধিকার কারণেই। অমন ভরা মজলিসে মেয়েটাকে শুনতে হয়েছে তার গায়ের রং কালো বলে তার বিয়েটা হবে না। বুঝতে পারছো মেয়েটার মনের অবস্থা তখন কি হয়েছিল? অপমানে ও কতটুকু নিজেকে অসহায় ভেবেছিল? প্রকৃতপক্ষে ওর এমন ব্যবহারের জন্য আমাদের পরিবারই দায়ী। কেউ হুট করেই খারাপ হয়ে যায় না। আমরা এমন পরিস্থিতি তৈরি করি যে সে খারাপ হতে বাধ্য হয়। ছেলের এত সুন্দর কথাটা মুক্তা ভুইয়ার কাছে বাড়াবাড়ি রকমের বউ পাগলামি মনে হলো। যার ফলস্বরূপ তিনি অবাক নয়নে তাকিয়ে কিছুটা মুখ ঝামটি মেরাই বললেন, বিয়া হইতে না হইতে এমন বউ পাগল হইয়া গেছ তো? ছি। মুনিব আর কিছু বলল না। যেখানে তার এত বড় যুক্তি কেবল বউ পাগল নামই স্বীকৃতি পেয়েছে, সেখানে কিছু বলা মানেই অলু বনে মুক্তা ছিটানোর মতন। বেলি নিজের রুমে বসে ভাত খাচ্ছে। চারদিকে তখন মাত্র সন্ধ্যা পেরোনো আবহাওয়া। মৃদু বাতাসে ভরে আছে সবটুকু ঘর। মুনিব ঘরে ঢুকতেই দেখল নতুন ভাঁজ ভাঙা লাল রঙের সুতির শাড়ি পরে বেলি ভাত খাচ্ছে। বিয়ের সাজ শরীরে নেই। চোখ ভর্তি কাজল দেখা যাচ্ছে বড়ই উজ্জ্বল। ঠোঁটে বোধ হয় লিপস্টিক দিয়েছিল মেয়েটা, যা ভাতের সাথে অর্ধেক গিলে নিয়েছে। আর অর্ধেক ছড়িয়ে ছিটিয়ে লেগে রয়েছে চারপাশে। আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে এই মেয়েটির চেয়ে সুন্দর, সরল মানুষ দুনিয়াতে নেই। নীরবতার উপমা যেন সে। অথচ কিছুক্ষণ আগেই নাকি মেয়েটা কত রকমের কথা বলে মানুষকে বিভ্রান্ত করে ফেলেছে। বেলির ধ্যান তখনও খাবারের দিকে। ঘরে কেউ এসেছে যে সেদিকে তার খেয়াল নেই। মনের সুখে খেয়ে যাচ্ছে। মুনিব কিছুটা এগিয়ে এসে ডাকল, আমার উড়নচণ্ডী কি করে? বেলির মুখ ভর্তি ভাত মুখেই রয়ে গেল। চমকে তাকালো গমগমে স্বরে কথা বলা মানুষটার দিকে। গোল গোল করে তাকানোর ভঙ্গিমা, মুখ ভর্তি ভাতে বেলিকে মনে হচ্ছে ছোট্ট খুকি, যাকে মা আদর যত্ন করে মুখে তুলে খাইয়ে দিচ্ছে। আহ্লাদের খাবারে ভরে আছে মুখ। এবার বেলি মুখের ভাত চিবুতে চিবুতে অস্ফুট স্বরে বলল, খাইতেছি। বেলির জোরতা বিহীন উত্তরে হাসল মুনিব, আমারে রেখেই খেয়ে ফেলছ? ভারী অন্যায় করেছ তো। বেলি লাজুক হাসল। সত্যিই তো, স্বামীকে রেখে এমন গপাগপ করে খাওয়াটা তো অন্যায়ই বটে। মাথাটা খানিক নিচু করে বলল, মনে আছিল না। খিদা লাগছিল অনেক। কি অকপটে স্বীকারোক্তি। কোনো দম্ভ নেই, অহংকার নেই। অথচ এই মাত্রই মায় মেয়েটার নামে কত কিছুই বলে গেলেন। ইশারা ইঙ্গিতে ভাবিও বললেন কত কি। মুনিবকে চুপ থাকতে দেখে বেলির অপরাধবোধ বাড়ল। কি জানি মানুষটা রাগ করল কিনা ভেবেই বুকের ভেতর চলল দেদার বুঝাপড়া। ক্ষীণ কণ্ঠে বলল, আপনি কি রাগ করলেন? বেলির প্রশ্নে হেসে দিল মুনিব। এগিয়ে এসে খাটে বসল ঠিক বেলির পাশাপাশি। ডান হাতে বেলির গালে আলতো হাত বুলিয়ে বলল, না, রাগ করিনি। এই আহ্লাদে বেলির আর্দ্রতা বাড়ল। ক্ষীণ কণ্ঠে বলল,
খাইবেন আপনি? আমি কি খাওন নিয়ে আসমু? বেলির নিকটে আসতেই মুনিবের দুষ্টুমি মাথাচাড়া দিয়ে উঠল। সে ঠোঁটে ঠোঁট চেপে বলল, না। খাবার আনতে হবে না। তোমার প্লেট থেকে খাইয়ে দেও। মুনিবের এহেন কথায় বেলি চমকে গেল। আঁতকে উঠে বলল, অ্যাডা তো এটো। আপনি খাইবেন কি কইরা? এটো আবার কি? স্বামী স্ত্রীর মাঝে এটো বলতে কিছু হয় না। তুমি কি দিবে খাইয়ে? না হলে চলে যাচ্ছি। মুনিবের চলে যাওয়ার কথা শুনে বেলি ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, না, না, যাইবেন না। দিতাছি। কথা শেষ করেই এক লোকমা ভাত ধরল মুনিবের মুখের সামনে। মুনিব ভাত মুখে নিল। সাথে আলতো কামড় লাগালো বেলির আঙুলে। লজ্জায় বেলি আরো মিয়ে গেল। মাথা এতটাই নামাল যে থুতনির সাথে লেগে গেল বুক। মুনিব হো হো করে হাসতে হাসতে বলল, কি হলো? মাথা নামাচ্ছ কেন? আমার দিকে তাকাও। বেলি তাকালো না। বরং মাথা নামিয়েই বিড়বিড় করে জবাব দিল, না, তাকামু না। আমার শরম লাগে। নির্দ্বিধায় লজ্জা পাওয়ার এমন স্বীকারোক্তিতে মুনিব ঘর কাঁপিয়ে হেসে উঠল। এমন একটা অসম্ভব মিষ্টি মেয়েকে বিয়ে করেছে ভেবেই তার ভেতর ভেতর আনন্দ হল। সুবাসিত মল্লিকা। কলমে মম সাহা। ৩। বিয়ের রাত পেরুতেই রান্নাঘরে বেলির তলব পড়ল। ভুইয়া বাড়ির প্রচলিত নিয়মানুসারে আজ রান্না করবে নতুন বউ। বেলি ভোরে উঠে গোসল সেরেছে। সুন্দর, সুতির একটি শাড়ি পরেছে। ঘোমটাও দিয়েছে পটু হাতে। মুনিব গিয়েছে বাজারে। যেহেতু আজও অতিথি বাড়িতে বিদ্যমান সেহেতু মাছ, মাংসের তো দরকার। সেই জন্যই বাবার সাথে বাজারে যাওয়া তার। বেলি সবে কাজল চোখ ভরে দিয়ে বসেছে খাটে তখনই তার যা চামেলি উপস্থিত হয় ঘরে। ঢুকতে ঢুকতে বলল, তৈরি হইছ? আম্মা ডাকে পাকের ঘরে। আহো। বেলি পা দুলাচ্ছিল। বড় বউয়ের দিকে তাকিয়ে চিকন ঠোঁট জোড়া প্রসারিত করে বলল, পাকের ঘরে? কেন? আজকা কি রাঁধতে হইব আমারে? হ। বিয়ার পরের দিন এ বাড়িতে রাঁধতে হয়। আপনি রাঁধছিলেন? বেলির আচমকা এই প্রশ্নে চামেলি তৎক্ষণাৎ জবাব দিল না। কিছুক্ষণ ভেবেচিন্তে বলল, না। আমি তো রান্ধা পারতাম না তহন। বেলি জবাবে কেবল বলল, ওহ। চামেলি কতক্ষণ চুপ করে বেলির দিকে তাকিয়ে রইল। বেগুনি রঙের শাড়িতে কালো বেলিকে তার কাছে মনে হলো কালা বেগুন। রূপের ছিটেফোঁটা সেই সারা শরীরের কোনো কোণাতে। চামেলির এমন অদ্ভুত তাকানোতে বেলি বিব্রত ভাব করল। কপাল কুঁচকে বলল, কি দেহেন এমনে? বেলির কথায় চামেলির ধ্যানচ্যুত হল। নাকটাকে 5 হাত উঁচুতে তুলে ফেলল সে। যেন কোনো পচা সবজি দেখে ফেলেছে। মুখ চোখে মারাত্মক রকমের বিরক্তি এনে বলল, দেহার মতন কিছু আছে নাকি তোমার ভেতরে? হয়তো এমন একটা প্রশ্নের পর যেকোনো অসুন্দর মানুষ মুখ কালো করে ফেলত। অস্বস্তিতে এটুকুন হয়ে যেত। অথচ বেলির মাঝে তার এক ভাগও দেখা গেল না। বরং মেয়ে দ্বিগুণ সম্মতি প্রদান করে বলল, আমিও তো তাই কই। যেইহানে দেখার মতন কিছু নাই সেইহানে এমন কাঙ্গালিনীর মতন তাকায় আছেন কেন? বেলির কথায় তেলেবেগুনে জ্বলে উঠল চামেলি। ছ্যাঁত ছ্যাঁত করে উঠল তার মেজাজ। তোমার তো ভারী চোপা। কাইল থেইকা দেখতাছি কারণে অকারণে আমারে কথা শুনাইতে ভুল করো না। তোমার কোন পাকা ধানে আমি মই দিছি কও তো? বেলি চামেলির এমন রাগকে মোটেও তোয়াক্কা না করে হেলতে দুলতে দরজার সামনে গিয়ে দাঁড়ালো। মাথার ঘোমটাটা আরেকটু আটসাট করতে করতে বলল, এই বাড়িতে যখন প্রথম পাড়া দিলাম তখন শুনিকে যেন আমারে শুনাইয়া শুনাইয়া কইতাছিল, মুনিবের সবসময় একটা টান আছিল আমার প্রতি। ভাবছিলাম আমার রূপ দেইখা দেওর মনে হয় সামলাইতে পারে না নিজেরে। বউ আনলে মনে হয় আসমানের চাঁদের চাইয়াও সুন্দর বউ আনব। কিন্তু শেষমেশ কিনা তালগাছের পেতনি আনলো। এমন একটা কথা শুই না আমি যখন মানুষটারে দেহনের লাইগ্গা তাকাই তখন আপনার মুখটাই দেখছি। লগে লগে এক দলা ছেপ ফালাইছি পিছনে ঘুইরা। দেওরে যে প্রেমিকের মতন ভাবে তারে কি বেডি কওয়া যায়? দেওরের বউরে যে সতীনের মতন কথা শোনায় তার লাইগ্গা এর চাইয়া বেশি ভালা আচরণ আমার আহে না। জামাই থাকতেও জামাইয়ের ভাইয়ের লাইগ্গা মন কান্দে যে বেডির, তারে কি কয় গেরামের মানুষ জানেন তো? সরাসরি এমন অপমান চামেলি আশা করেনি বোধ হয়। কখনো কারো থেকে এমন আচরণ পেলে তারপরই না আশা করবে। দেখতে সে যেমন সুন্দরী, তার বাবার টাকাও আছে তেমন অঢেল। শ্বশুর বাড়ি হোক কিংবা বাপের বাড়ি,
কোথাও তাকে তেমন কথা শুনতে হয় নাই। মাঝে মাঝে শাশুড়ি চোখ রাঙানো দেয়, এতটুকুতেই তার শাসন সীমাবদ্ধ, কিন্তু তাই বলে এমন বাজে ইঙ্গিত আর অপমান করবে নতুন বউ। চামেলি আর টু শব্দটুকু করার আগেই বেলি ঘর ছেড়ে বেরিয়ে গেল। তার ভেতরে কোনো অনুশোচনা নেই, আফসোস নেই। যে যেমন তাকে তেমন বলে কিসের আফসোস করবে সে? আফসোস করে বোকারা, কিন্তু সে বোকা নয়। রান্নাঘরে দাঁড়িয়ে ছিলেন মুক্তা ভূঁইয়া। ছোট বউয়ের আসার অপেক্ষাতেই যে ছিলেন তা বলার অপেক্ষা রাখে না। তার দাঁড়ানোর অঙ্গভঙ্গিই বলে দিচ্ছে সেটা। বেলি হেলেদুলে রান্নাঘরে ঢুকতেই মুক্তা ভূঁইয়া স্বস্তির শ্বাস ফেললেন যেন। ছেলের বউ যেমন চোপা নাড়ে, তিনি তো ভেবেছিলেন হয়তো বেলি আসবেই না রান্না করতে। হয়তো এই রান্না নিয়ে আরেকটা কাহিনী করতে হতো বাড়িতে। কিন্তু তাকে অবাক করে দিয়ে বেলি আসলো। তাও খুব সুন্দরভাবে ঘোমটা এঁটে। বেলিকে দেখেই মুক্তা ভূঁইয়া মুখ গম্ভীর করে বললেন, কখন পাঠাইছি বড় বউরে ডাকতে? তুমি আইলা এখন কি করছিলা এতক্ষণ লাগাইয়া? বেলি রান্নাঘরের পিঁড়িতে বসতে বসতে বলল, আপার সাথে একটু কথা কইতেছিলাম। আপা কইতেছিল আইজ নাকি আমারে সব রাঁধতে হইব? হ। বিয়ার পরের দিন আমরা বউগো হাতের রান্ধা খাই। অ্যাডা নিয়ম। কি রাঁধতে হইব? কন। মুক্তা ভূঁইয়া জবাব দেওয়ার আগেই বাহিরে দাঁড়ানো বেলির ফুপু শাশুড়ি বললেন, এখন ফ্রিজে চিংড়ি আছে, ওডি নামাইয়া রান্ধন শুরু করো। এরপর বাজার থেইক্কা গুড়া মাছ, বড় মাছ, মুরগি আনব। গুড়া মাছ বা ইচ্ছা, কাইটটা টমেটো, ধইন্যাপাতা দিয়া শুকনা কইরো আমার পছন্দ। বড় মাছের এক পদ ভাইজো আরেক পদ ঝোল কইরো, তোমার ফুপা আবার ঝোল ছাড়া খায় না। আর মুরগিটা রাইন্ধো। আর শেষে পোলাও আর ভাত রাইন্ধো। মুনিবার তোমার শ্বশুর আবার বেশি পোলাও খাইতে পারে না। বেলি কতক্ষণ ফুপু শাশুড়ির দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে থেকে মুখ ভেঙচিয়ে বলল, এতডি রান্ধা আইজি রাঁধতে হইব? জন্মের খানা খাইব নাকি সকলে? বেলির মুখের লাগাম নেই। আর এখনের লাগামহীন কথাটাও বাহিরে থাকা ফুপু শাশুড়ি শুনে ফেললেন স্পষ্টই। হইহল্লা করতে করতে ঢুকলেন রান্নাঘরে। বেলিকে মুখ ঝামটি দিয়ে বললেন, ছি ছি ছি, এসব কেমন ধরনের কথা কয় বউ? বিয়া বাড়িতে একটু ভালোমন্দ রানব, সেইটাই তো স্বাভাবিক। তোমরা আবার এডি বুঝবা কেমনে? আছিলা তো ফকিন্নির ঘরে। বেলিও ফুপু শাশুড়ির অঙ্গভঙ্গি নকল করে, শরীর নাচানোর মতন করে নাটকীয় ভঙ্গিতে বলল, হ, ঠিকই কইছেন। আপনাগো মতন রাক্ষসী খানা খাইলে আমার শ্বশুর বাড়িও ফকিন্নি হইতে বেশি দিন লাগব না। কত জন্মেরডা একলগে খাইতে চান হুনি? ভাইয়ের টেকা দেইখা মজাই লাগে তাই না খাইতে? অবস্থা বেগতিক দেখে মুক্তা ভূঁইয়া ছোট বউকে ধমক লাগিয়ে দিলেন। বেলি না জানলেও তিনি জানেন তার ননদনন্সেরা কেমন ধরনের। তাই নতুন বউকে আর কথা বাড়ানোর সুযোগ দিলেন না তিনি। ননদকেও বুঝিয়ে শুনিয়ে বাহির করে দিলেন রান্নাঘর থেকে। বেলি মুখ ভেঙিয়ে ফ্রিজ খুলল, চিংড়ি মাছ বের করল। তার শাশুড়ি তাকে সব দেখিয়ে দিল। সব দেখিয়ে শুনিয়ে মুক্তা ভূঁইয়া বাহিরে যেতে নিলেই পিছু ডাকল বেলি, আম্মা, শুনেন। মুক্তা ভূঁইয়াও পা থামালেন। বেলির মুখের আম্মা ডাকটা তার অন্তরের গভীরে গিয়ে একটা স্নেহের টান তৈরি করল যেন। তিনি প্রশ্নাত্মক দৃষ্টিতে বেলির দিকে তাকিয়ে বললেন, আপনেরা কি নতুন বউরে খাইতে দিতে চান না নতুন বউ না কওয়া পর্যন্ত? মুক্তা ভূঁইয়া বুঝলেন না বেলির কথা। কপাল কুঁচকে বললেন, কি? বেলি মাছগুলো পানিতে ভিজিয়ে রাখতে রাখতে বলল, কাইল আসার পর আপনেরা আমারে কোনো খাওন দেন নাই। পরে আমি সন্ধ্যার দিকে আর টিকতে না পাইরা লাজ ভাইঙা খাওন চাইলাম। রাইতেও কেউ আর খাইতে ডাকলেন না। হেই কাইল সন্ধ্যায় খাইছি আর আইজ বেলা বাজে 9টা। আমি তো মানুষ আম্মা, আমারও তো খিদা লাগে, হেইডা আপনেরা বুঝেন না? নাকি কালা আর গরিব দেইখা ভাবেন আল্লাহ আমাগরে খিদাতৃষ্ণা দেন নাই? আমারে একটু খাউন দিতে এত গায়ে লাগে আপনাগো, আম্মা? অথচ কত পদ রানতে দিলেন নিজগো লাইগা। গরিবগো কি খাইতে মন চায় না? নাকি কালাগো পেট নাই? এতগুলো কথা বেলি একমনে নিচের দিকে তাকিয়ে কাজ করতে করতেই বলল। একটা বারো হিংস্রতা দেখায়নি, রাগ দেখিয়েও বলেনি। মুক্তা ভূঁইয়া চুপ করেই রইলেন। এই কথার পরিবর্তে কি বলবেন তা খুঁজে পেলেন না যেন। বেলি ততক্ষণে সবজি কাটতে শুরু করেছে। সবজি কাটাতে কাটতে বলল, নতুন বউ কিছু কইলে কইবেন বেলা যা।
অথচ এমন এমন কাজ কিংবা কথাই আপনারা বলছেন যে নতুন বউডার লাজ ভাঙতে হইছে বাধ্য হইয়া। কিন্তু আপনাগো দোষ কেউ দেখব না। দেখব নতুন বউয়ের দোষ। কেন সে এমন করল? নতুন বউ হইয়া কেন এত চোপা করল? একটা বার ভাবেন না, চোপা করার লাইগ্গা আপনারা কতখানি বাধ্য করছেন। বেলির একের পর এক অভিযোগ মাখা বাক্যে মুক্তা ভুইয়া চুপ করেই থাকলেন। এরপর স্তব্ধ পায়ে নিঃশব্দে প্লেটে রুটি, মাংস সাজিয়ে পানির গ্লাস সমেত বেলির সামনে রেখেই অতি ব্যস্ততা দেখিয়ে বেরিয়ে গেলেন। যেন কি রাজকার্য তিনি রেখে এসেছেন। অথবা নিজেরও প্রথম বউ হওয়া জীবনের কথা মনে পড়ে গিয়েছে। কেই বা বলতে পারে? কে কখন কার ভেতরে নিজের গল্প খুঁজে পায়। আজকের শাশুড়ি একসময় এতটা অবহেলার বউ ছিলেন নিশ্চয়। যুগ বদলেছে, অবস্থান বদলেছে। তাই হয়তো তিনি যা পাননি তা আরেক জনকে দিতে এত কৃপণতা। বেলি রান্নায় বেশ পটু বের হলো। এক হাতে সামলে নিচ্ছে বিরাট রান্নাবান্না। কাজের খালা টুকটাক আঁকপাচ করে দিতে এলেও বেলি সাহায্য লাগবে না বলে তাকে বিশ্রাম করতে পাঠিয়েছে। এতে কাজের খালা এত বেশি খুশি হলেন যে পুরো বাড়িতে ঘুরে ঘুরে নতুন বউয়ের গুণগান শুরু করে দিলেন। মুনিব বাজার করা সামগ্রী ভ্যানে করে পাঠিয়ে নিজে গিয়েছিল আরেকটা কাজে। ফিরতে ফিরতে বাজল দুপুর একটা। বাড়ির মোটামুটি সকলে তখন বাহিরের জায়গাটায় বসে হাসিঠাট্টায় ব্যস্ত। মুনিব সেই ফাঁকে বাড়ির ভেতরে চলে গেল। ভেতরে ঢুকতেই রান্নাঘরের খুটখাট শব্দ শুনে উকি মারতেই ঘর্মাক্ত বেলিকে দেখল। ঘামে ভিজে একাকার মেয়েটার শরীর। এক মনে কাজই করে যাচ্ছে। মুনিব কোনো রকমের বিরক্ত না করে নিজের ঘরে চলে গেল। বেলির রান্না প্রায় ঘনিয়ে এসেছে। পোলাও রান্না বাকি আছে কেবল। তন্মধ্যেই সে পিঠে অনুভব করল শীতল বাতাস। কিছুটা চমকেই গেল। এমন ভ্যাপাসা গরমে বাতাসটা এতই আচমকা ছিল যে সে থমকে গিয়েছিল। তৎক্ষণাৎ পেছনে তাকাতে দেখল রান্নাঘরের দরজায় একটা ছোট টেবিল ফ্যান রাখা, যা চলছে ঝড়ের গতিতে। ভ্যাপসা গরমটা নিমিষেই হাওয়ায় উড়ে গেল যেন। বেলি বুঝে উঠতে পারল না এই বাড়িতে তার এমন কোন শুভাকাঙ্ক্ষী আছে যে এতটা উপকার করল। বেলিকে অবাক করে দিয়ে হাসতে হাসতে রান্নাঘরের দরজায় দাঁড়ালো মুনিব। চোখে মুখে উপচে পড়ছে স্নিগ্ধতা। ভ্রু নাচিয়ে বলল, কি আমার মল্লিকা, রান্না করছো বুঝি? মুনিবের সম্বোধনে বেলির অবাক ভাব লজ্জায় পরিণত হল। মৃদু স্বরে বলল, হ, রান্ধি। কি রাধো? মেলা কিছু। আপনের যেই রাক্ষসীর গোষ্ঠী, মেলা না রাঁধলে নাকি মুখে দিতে পারে না। মুনিব হো হো করে হেসে দিল বেলির কথার ভঙ্গিতে। এগিয়ে এসে বেলির মাথায় আদুরে হাত বলিয়ে বলল, তাই বুঝি? আমার গোষ্ঠী একটু একটু কষ্ট দিয়েছে উড়নচণ্ডীকে, তাই না? সেজন্যই কি এত রাগ? বেলি নিচু মাথা খানিক উঁচুতে তুলে তাকালো মুনিবের দিকে। চোখ ছলছল জল নিয়ে বলল, একটু একটু। মুনিব আরেকটু এগিয়ে এসে বেলির গালে ছোট ছোট স্নেহের আলতো চর দিয়ে বলল, না তো, বেশি বেশি। তার জন্যই তো আমি একটু বেশি ভালোবাসা দিয়ে দিচ্ছি। পর মানুষের দুঃখ নাকি আপন মানুষের ভালোবাসা ভুলিয়ে দিতে পারে? তবে কি আমার ভালোবাসা এতটাই কম পড়েছে যে আমার মল্লিকার দুঃখই ঘুচছে না? মুনিবের শক্ত কথা বুঝল না বেলি। অবুঝ চোখে তাকিয়ে রইল। আবার হয়তো বুঝল কিন্তু কিছু বলল না। কিছু জিনিস না বুঝতে পারাই ভালো। বেশি বুঝে ফেললে সমস্যা আছে। তখন স্বার্থপর হওয়া যায় না। নিজের জন্য নিজেকে একমাত্র মানুষ ভাবা যায় না। তখন অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়ে আমরা ভাবি আমাদের তো অমুক আছে, সেই আমাদের বাঁচাবে। কিন্তু দিনশেষে তো অমুকরা সবসময় থেকে যায় না। সুবাসিত মল্লিকা। কলমে মম সাহা। 4 ভুইয়া বাড়ির খাবার টেবিল বিশাল বড়। আত্মীয় স্বজন বেশি বিধায় প্রথম থেকেই সবকিছু একটু বিশাল বিশাল করে তৈরি করা হয়েছে। এখন বিয়ের অনুষ্ঠান বিধায় মানুষ তাদের বাড়িতে বেশি, আসলে তেমনটা নয়। বাড়িতে অনুষ্ঠান না থাকলেও মানুষে ভরে থাকে। বেলির ফুপু শাশুড়ি তো বেশিরভাগ সময়ই এ বাড়িতেই থাকেন। নাম মাত্র নিজের বাড়ি যান। বড় জায়ের বাপমাও উছিলা পেলেই এ বাড়িতে হানা দেয়। এরপর আছো ফুপু শাশুড়ির ঘরের ননদ, নন্স, চাচাতো দেবর, যা, ননদরা। সকলেই অপেক্ষায় থাকে, অজুহাত খুঁজে এই বাড়িতে পাত পেরে বসে খাওয়ার। বিশাল খাবার টেবিলের খাবার দেওয়ার দায়িত্ব প্রথা অনুসারে নতুন বউয়ের ঘাড়েই পড়ল।
এতে নাকি নতুন বউয়ের আত্মা কতটুকু তা বোঝা যাবে। নতুন বউ মানুষকে খাওয়াতে পারে, মন উজাড় করে নাকি কৃপণতা করে তাই বোঝা যায় এই নিয়মের মাধ্যমে। সকলেই খেতে বসেছে। জামাল ভূঁইয়া মুখচোখ অন্ধকার করে রেখেছেন বরাবরের মতন। নিজের অত্যন্ত অপছন্দের মেয়েটির হাতের রান্না খেতেও তার রুচিতে কুলোচ্ছে না। তবুও নিয়ম যাতা তো করতেই হবে। বাড়ি ভর্তি মানুষের সামনে তো আর তামাশা করা যায় না। সকলে খাবার খেতে বসলেও খাবার টেবিলে মুনিবকে পাওয়া গেল না। সে বসে রইল কিছুটা দূরে একটা মোড়ায়। তার নাকি পেট ব্যথা করছে, তাই এখন খেতে পারবে না। সকলে জোরাজুরি করলেও সে উঠে এলো না, বরং ঠাই বসে রইল সেখানেই। সকলে বিশ্রামও করতে বলল, অথচ বিশ্রাম করতেও গেল না সে। অবাধ্য ছেলের উপর জামাল ভূঁইয়া আরেকটু রাগলেন। বিয়ে তো করেনি, যেন হাতির 5 পা দেখে ফেলেছে ছেলেটা। কারো কোনো কথাকে তোয়াক্কাই করছে না যেন। নতুন বউ, মাছ ভাজার পর তো মাছের তরকারি দিবা। তুমি ডাইল দিতাছ কেন তোমার ফুপারে? ফুপু শাশুড়ি কথায় বেলি ডাল দিতে গিয়েও থামল। ঘাড় ঘুরিয়ে ফুপু শাশুড়ির দিকে তাকিয়ে একদম সহজ সরল স্বরে বলল, তরকারি তো ঝাল হইছে। বেলির কথার আগা মাথা না বুঝায় ফুপুর মুখচোখে বিব্রতবোধটা ফুটে উঠল। তারস্বরে বললেন, তো ঝাল হইছে তো কি হইছে? হে কি পোলাপাইন? বেলিও ফুপুর মতন নাটকীয় ভঙ্গিতে মুখচোখ ঘুরাতে ঘুরাতে বলল, রান্ধনের সময় না আপনি কইলেন ফুপা ঝাল খাইতে পারেন না দেইখা মাছ ভাজতে? ভাজলাম তো মাছ। এছাড়া তরকারি, মাংস সবদিই ঝাল হইছে ডাইল বাদে। এর লাইগাই তো ফুপারে ডাইল দিতাছি, যেন ঝাল না লাগে। খাবার টেবিলে এক লহমায় স্রোতের মতন নীরবতা বয়ে গেল। বেলির কথাটা এতই অপ্রত্যাশিত ছিল যে মিনিট এক সবাই চুপ করেই রইল। মুনিব হা করে দূর হতেই বেলির দিকে তাকিয়ে রইল। মেয়েটা চালাক নাকি বোকা তা ভাবতে লাগলো অবাক চোখে। এরপর নীরবতা ভেঙে প্রথম হাসিটা সেই দিল। বেশ জোরে শব্দ করেই হেসে উঠল। তার সাথে তাল মিলিয়ে রীতিমতো একটা হাসির ঝড় উঠে গেল টেবিলে। হাসলেন ফুপা শ্বশুর পাভেল ভূঁইয়াও। ফুপু শাশুড়ি তো কতক্ষণ এতই তবদা খেয়ে দাঁড়িয়েছিলেন যেন মূর্তি হয়ে গিয়েছেন। হাসির শব্দ দাপুটে ভাবে বাড়তেই তিনি রেগেমেগে আগুন। চোখের রাগে যেন ভস্ম করে ফেলবেন বেলিকে। পাভেল ভূঁইয়া বেলির শ্বশুরকে উদ্দেশ্য করে বললেন, ভাই সাহেব, বউ একটা আনছেন মনের মতন। এমন বুদ্ধি কজনারই বা থাকে? ক জনই বা এমন করে হাসাইতে জানে? জামাল ভূঁইয়া এতক্ষণ চুপ করেই ছিলেন। বোনের জামাইয়ের প্রশংসায় দুবার একটু মাথা নাড়িয়ে খেতে লাগলেন। তুমি সব জায়গায় এমন সবাইরে মাথায় উডাইবা না তো। এই মাইয়া অহন তোমার লগে যেই অশ্রদ্ধার কামডা করল, তারপরেও তুমি কেমনে ওর সুনাম গাও? সবাই কি ঠাট্টার পাত্র লাগে ওর? বেলি ডাগর ডাগর নেত্র যুগল মেলে মুখ ভেঙচিয়ে বলল, ঠাট্টা করলাম কই? আপনি কইছেন দেইখাই তো আমি কইলাম। আপনের কথা অক্ষরে অক্ষরে শুনলাম, তাও আপনি রাগ করেন। আর কি করলে আপনার মন পামুক অন্ত? পাভেল ভূঁইয়া স্ত্রীকে তর্ক আর বাড়াতে না দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য নিজের স্ত্রীকে বললেন, চুপ থাকো তো, তানু। এরপর থেমে বেলিকে বললেন, দেন আম্মা, ডাইলি দেন। ঝাল খাইতে যেহেতু পারি না সেহেতু ডাইল দিয়েই না হয় খাইলাম। ডাল দেওয়ার অনুমতি পেলেও বেলি ডাল দিল না। বরং রান্নাঘর থেকে দুটো সিরামিকের বাটি নিয়ে এলো ঢাকনা দেওয়া। সুন্দর বাটিগুলো ফুপা শ্বশুরের প্লেটের সামনে সাজিয়ে রাখতে রাখতে বলল, আইজকা না হয় একটু ঝাল খাইলেনি। নতুন বউয়ের হাতের ঝাল খাইয়া দোয়া কইরা দিয়া যাইবেন, ফুপা। সবাইকে অবাক করে দিয়ে বেলি সিরামিকের ঢাকনা খুলতেই সুন্দর মুরগির মাংস আর রুই মাছের তরকারি দেখা গেল। কি সুন্দর করে বাটিতে রাখা! বেলির শাশুড়ি এতক্ষণ পর মুখ খুললেন, অবাক কণ্ঠে বললেন, এগুলা আলাদা কেন? আর আলাদা কইরা পাকের ঘরেই কেন রাখছিলা? বেলি মাছের তরকারি ফুপা শ্বশুরের পাতে দিতে দিতে বলল, এগুলা ঝাল কম দিয়া আলাদা রাঁধছি। এর জন্যই আলাদা কইরা রাখছিলাম। আর আপনারা নতুন বউয়ের মন পরীক্ষা করতে পারেন, আর নতুন বউ শ্বশুর বাড়ির মানুষের মন পরীক্ষা করতে পারবো না? আমার ফুপা শ্বশুরের মন পরীক্ষা করার লাইগাই এগুলা রান্নাঘরে রাখছিলাম। দেখতাম উনি কি কন। বেলির কথায় তাজ্জব বনে গেল সকলে। জামাল ভূঁইয়া তো নিজের পুত্রবধূর একের পর এক গুণ দেখে বিস্ময়ের চরম পর্যায়ে পৌঁছে গেলেন। পাভেল ভূঁইয়া ভালো মানুষ, তাই হাসতে হাসতে বললেন,
মন পরীক্ষা কইরা কি বুঝলা বউ? বেলি নরম কণ্ঠে বলল, আপনি ফুপুর মতন না। অনেক ভালা। পাভেল ভুঁইয়া আরেকটু মজা করতে বললেন, আর যদি তোমার ফুপুর মতন হইতাম? বেলি এবার অকপটে বলল, তাইলে এই তরকারির বাটি রান্ধা ঘরেই থাকত। খারাপ মানুষ হওয়ার শাস্তি আর কি? বেলির এমন অকপটে স্বীকারোক্তিতে খাবার টেবিলে আবারও হাসির বন্যা বয়ে গেল। এবার খুব গোপন একটা হাসি দেখা গেল মুক্তা ভুঁইয়ার মুখেও। তবে তা মুহূর্তেই আঁচল দিয়ে লুকিয়ে ফেললেন। মুনিবের তো হাসতে হাসতে পেট ব্যথা হওয়ার জোগাড়। ভাগ্যিস এমন একটা মেয়েকে সে বিয়ে করেছে। না হয় কি এভাবে প্রাণ খুলে কথা বলে হাসাতো? খাবার টেবিল ফাঁকা প্রায়। বাড়ির সকলেই খেয়ে দিয়ে যার যার জায়গায় চলে গিয়েছে। কেবল বিশাল টেবিল জুড়ে রয়ে গিয়েছেন মুনিব আর মুক্তা ভুঁইয়া। দুজনেই খেতে বসেছে। বেলি এটো থালাবাসন গুছিয়ে রাখছে। মুনিব ভাত মেখে প্রথম লোকমাটা বেলির মুখের সামনেই ধরল। আচমকা বেলি নিজের মুখের সামনে ভাতের লোকমা দেখতেই কিছুটা অবাক হল। তারপর তাকালো শাশুড়ির দিকে। মুক্তা ভুঁইয়া তখন মুখ নামিয়ে খাচ্ছেন। দৃষ্টি প্লেটের দিকে। বেলি মুনিবকে চোখ দিয়ে ইশারা করে শাশুড়িকে দেখালো। মুনিব মাথা নাড়িয়ে বুঝাল কিছু হবে না, খাবারটা মুখে নিতে। বেলি কিছুক্ষণ এধার ওধার তাকিয়ে খাবারটা মুখে নিল। অতিরিক্ত চঞ্চলতা আর উত্তেজনার জন্য খাবারটা উঠে গেল নাকে মুখে। চুরি করে খেতে গিয়েও শেষমেশ হাতে নাতে ধরার পড়ার জোগাড়। মুনিব পানির গ্লাসের জন্য হাত বাড়ানোর আগেই মুক্তা ভুঁইয়া নিজের সামনের পানির গ্লাসটা বেলির দিকে ঠেলে দিলেন। ভাতের দিকে এক ধ্যানেই তাকিয়ে ভাত মাখতে মাখতে বললেন, খাবার দ্বারায় খাওনের নিয়ম নাই। বৈশ্যা খাইতে হয়। আগে অরে বইতে দে, মুনিব। মুক্তা ভুঁইয়ার কাছে এমন প্রকাশ্যে ধরা খেয়ে কিছুটা লজ্জায় মুখ নামাল বেলি। মুনিব সত্যি সত্যি তাকে হাত ধরে বসিয়ে দিল। পানির গ্লাস এগিয়ে দিয়ে আরেক লোকমা ভাত আবার মুখের সামনে তুলে ধরল। কিন্তু বেলি অস্বস্তিতে একসার বসে রইল মূর্তির মতন। মুক্তা ভুঁইয়া প্লেটের ভাতটুকু শেষ করেই এটো থালাবাসনগুলো গুছিয়ে উঠে দাঁড়ালেন। রান্নাঘরে যেতে যেতে বললেন, খাবার শেষ কইরা আমার ঘরে আইসো। নতুন বউরে জিনিস দিতে হয় খাবার খাইয়া। কথা শেষ করেই হনহনিয়ে চলে গেলেন। বেলি অবাক, হতভম্ব। যে শাশুড়ি এত রাগী মানুষ, সেই শাশুড়ি এমন একটা দৃশ্য দেখেও কোনো হৈহল্লা করলেন না কেন? মুনিব বেলির মুখের সামনে ভাতের লোকমা ধরে রেখেই বলল, হা করো না কেন? কতক্ষণ ধরে বসে থাকব? আপনি খান। আমি খাবো না। তুমি খাও। না খাইলে বইছেন কেন খাইতে? খেতে বসছি কে বলল তোমাকে? আমি খাওয়াতে বসছি। এত রান্নাবান্না করে নিজে মেখে খেতে গেলে বেশি খেতে পারতে না। তাই আমি খাওয়াতে এলাম। মুনিবের কথায় বেলি বিস্মিত হল। ভাত মুখে পুরে অস্ফুট স্বরে বলল, তাই বলে আম্মার সামনে এমন করবেন? আম্মা যদি বকা দিত? মুনিব গাছাড়া ভাবে বলল, আম্মারে তুমি চিনো না। ধীরে ধীরে চিনবে। ধৈর্য রাখো। বেলি ঘাড় কাত করে সম্মতি দিল। মুনিব তাকে খাইয়ে দিল ছোট বাচ্চাটির মতন যত্ন করে। যেন এত আদুরে মানুষ এই পৃথিবীতে আগে কেউ কখনো পায়নি। সুবাসিত মল্লিকা। কলমে মম সাহা। 5। বেলির যে রুমে অবস্থান সেই রুমের দক্ষিণ দিকের জানলা খুললে দেখা যায় একটি শান্ত, নিবিড় দিঘি। পূর্ণিমার রাতে যে দিঘিতে চাঁদের জোছনা স্নান করে আহ্লাদে। দিঘিটির নাম চন্দ্রমল্লিকা। দিঘির জলগুলো কুচকুচে কালো। বুক থই থই জল। কালো জলেও এই দিঘি যেন সমগ্র রূপ বুকে নিয়ে বসে আছে। অদ্ভুত ভাবে বেলি আজ খেয়াল করল দিঘিটাকে। সন্ধ্যার দিকে বিদ্যুৎ চলে যাওয়ায় দক্ষিণ দিকের জানালাটা খুলে দিয়েছিল। জানালা খুলে দিতেই সুন্দর, স্নিগ্ধ বাতাসে ঘরটা ভরে যায়। তখনই সে খেয়াল করে দিঘিটিকে। মনে হয় তাকিয়ে থাকতে সেই দিঘির দিকে। দিঘির চারপাশে খোলা জঙ্গল, তাই হয়তো বাড়ির পিছনের এই দিঘিটির সাথে বাহিরের কেউ তেমন পরিচিত নয়। মুনিব ঘরে ছিল না। বিদ্যুৎ চলে যাওয়ায় বাহিরে গিয়েছিল কোনো একটা কাজে। যখন ঘরে ফিরল তখন সন্ধ্যা পেরিয়ে যাবে যাবে ভাব। ঘরে ঢুকতেই দেখে চঞ্চল বেলি দিঘির পানে মুখ করে তাকিয়ে কি যে ভাবছে উদাস চোখে। সেই চোখে চঞ্চলতা নেই, দুষ্টুমি নেই। আছে এক রাশ আনমনা ভাবনা। যেই ভাবনার প্রখরতা এতই বেশি যে মুনিবের ঘরে প্রবেশ করার শব্দটুকুও আমলে নিল না। কি ভাবে আমার উড়নচণ্ডী?
কোথায় তার মন? কে নিল তার চঞ্চলতা শুনি? বেলির বাহিরে থাকা দৃষ্টির ধ্যানচ্যুত হয়। পাশ ফিরে তাকাতেই দেখে মুনিব তার গা ঘেঁষে দাঁড়িয়েছে। একদম নিকটে। বেলি মৃদু হেসে জবাব দেয়, কিছু না। মুনিব এক হাতে বেলির বাহু জড়িয়ে ধরে। আরেক হাত মেয়েটার থুতনিতে রেখে শুধায়, আমার কথা ভাবছিলে বুঝি? বেলি উত্তরে কেবল হাসে। মুনিব নিজেই তখন বাহিরের দিকে তাকায়। দিঘিটার দিকে আঙ্গুল তাক করে বলে, এই যে দেখছো দিঘিটা, ওর নাম কি জানো? বেলি উত্তর দিল, না। দিঘিটার নাম চন্দ্রমল্লিকা। চাঁদের আলো এসে দিঘিটায় পড়ে বলে এই নাম রাখা হয়েছিল। আর মল্লিকা রাখার কারণ দিঘির আশপাশ জুড়ে তখন নানান রঙের মল্লিকা ফুলের গাছ ছিল। বেলি উৎসাহী গলায় বলল, তাই নাকি? কে রাখছিল এমন নাম? আমার দাদা। এটার নামকরণ করে আমার দাদা। শুনেছি তিনি খুব শৌখিন মানুষ ছিলেন। ফুল, জল, পাতা, আকাশ ছিল দাদার প্রথম ভালোবাসা। সবকিছুর তিনি নাম রাখতে ভালোবাসতেন। তার জন্যই কি আপনিও নাম রাখেন এত? বেলির প্রশ্নের মানে বুঝল না মুনিব। ভ্রু কুঞ্চিত করে বলল, কি? বেলি এবার মুনিবের দিকে ঘুরল। চোখে চোখ রেখে বলল, এই যে আপনি আমারে কখনো মল্লিকা, কখনো উড়নচণ্ডী ডাকেন কিন্তু আমার নাম তো বেলি। আপনি তো আমারে অন্য নামে ডাকেন সেটাই কইছি। আপনিও কি নাম রাখতে ভালোবাসেন কিনা জিগাইলাম। মুনিব হাসল বেলির আগ্রহ দেখে। মাথায় হাত বলিয়ে বলল, বেলির সমার্থক নাম মল্লিকা। আমার দাদা বেলিফুলকে মল্লিকা ডাকতেন। সেজন্য আমিও তোমায় মল্লিকা ডাকি। আমি দাদার মতন সবকিছুর নাম রাখি না। শুধু যেগুলো যেগুলো আমি ভীষণ ভালোবাসি, সেগুলোর নাম রাখি। মুনিবের কথায় খানিক হাসল বেলি। এরপর কিছুটা ঘুরে দিঘির দিকে তাকিয়ে বলল, কি সুন্দর ঘ্রাণ আইতাছে কন? বেলিফুলের গাছ আছে দিঘির লগে নাকি? হ্যাঁ, আছে। গত বছর লাগিয়েছিলাম আর দেখো এ বছরই ফুল হয়ে গিয়েছে। কি সুন্দর ঘ্রাণ। একটা গোপন কথা শুনবে? বেলি আগ্রহ ভরা কণ্ঠে বলল, কি কথা? মুনিব বেলিকে সম্পূর্ণ ঘুরিয়ে বেলির কাঁধে থুতনি রেখে বলল, এই গাছ গত বছর আমি লাগিয়েছিলাম। জানো কেন লাগিয়েছিলাম? কারণ গত বছরই আমি প্রথম তোমাকে দেখি। তুমি মাঠে তোমার আব্বুর খাবার নিয়ে যাচ্ছিলে সেদিন। আমার চোখ আটকে যায় তোমার দিকে। কালো কাজল দেওয়া তোমাকে যে আমার কি ভীষণ সুন্দর লেগেছিল। মনে হয়েছিল এ পৃথিবীতে এর চেয়ে সুন্দর কিছু হতেই পারে না। তখনই ঠিক করে রেখেছিলাম, বিয়ে করলে তোমাকেই করব। বেলি স্তব্ধ নয়নের সামনের দিঘিটার দিকে তাকিয়ে থাকে। মুনিব তাকে যেভাবে ভালোবাসছে সেভাবে আদৌ কেউ তাকে কখনো ভালোবাসবে বলে তার মনে হয় না। এত ভালোবাসা পেয়েও বেলির বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। মুনিবদের বাড়িতে সমস্যা হয়েছে। বিশাল বড় রকমের সমস্যা নাকি? মুনিব আর বেলি নিয়মানুযায়ী আজ বেলির বাবার বাড়ি গিয়েছিল। বিকেলেই মুনিবের বাড়ি থেকে সংবাদ আসে বিপদ হয়েছে বাড়িতে। উঠোনে মাদুর পেতে বসে আড্ডা দিচ্ছিল বেলির কাজিন ভাইবোন, মুনিব সকলে। বেলি মায়ের সাথে রান্নাঘরে ছিল। তার মাঝেই মুনিবের কাছে কল আসে। মুনিব এক মুহূর্ত অপেক্ষা না করেই বাড়ির দিকে রওনা হয়। পাশের গ্রামেই বাড়ি হওয়ায় যেতে তেমন অসুবিধা নেই। কিন্তু সে বেলিকে নিল না। বলল দুদিন থাকতে। এমনেতেই বাবা মা ছেড়ে শ্বশুর বাড়ি গিয়ে থাকতে মেয়েটার ভীষণ মন খারাপ হয়। আর কেউ না জানলেও মুনিব সেটা জানে, বুঝে। মুনিবকে এত হন্তদন্ত হয়ে যেতে দেখে বেলির বাড়ির সকলেই জানতে চায় কি হয়েছে কিন্তু মুনিব কিছু বলে না। পাছে শ্বশুর বাড়ির লোকেরা চিন্তা করবে সেই ভেবে। মুনিব ঘর থেকে তৈরি হয়ে বেরুতেই বেলির মা বেলিকে রান্নাঘর থেকে ঠেলে বের করেন। জামাইকে এগিয়ে দিয়ে আসতে বলেন। কালো রঙের পাঞ্জাবিতে মুনিবকে মাত্রাতিরিক্ত সুদর্শন লাগছে। পৃথিবীতে সুন্দর আর মায়াবী মানুষ একসাথে দেখা যায় না। কারো গায়ের রং ফর্সা অথচ চেহারায় মায়া নেই। আবার কারো বা চেহারায় মায়া অথচ গায়ের রং ফর্সা নয়। অথচ মুনিবের এই দুটো বৈশিষ্ট্যই আছে। দেখতে যেমন সুন্দর সে, তেমন গায়ের রঙও ফর্সা। রাজপুত্রের মতন লাগে তাকে। কোথাও কোনো খুঁত নেই মানুষটার। বেলিদের বাড়ি থেকে বের হলেই কাঁচা রাস্তা। মাটির তৈরি রাস্তাটা এবড়োখেবড়ো। বেলির শাড়ি পরে সেই রাস্তায় হাঁটতে কিছুটা অসুবিধে হচ্ছিল। হুট করেই মুনিব প্রকাশ্যে বেলির হাত জড়িয়ে ধরে।
সাবধানে নিজের কাছাকাছি মেয়েটাকে এনে ফিসফিস করে বলল, আমি আছি, পড়বে না। সাবধানে হাঁটো। রাস্তায় সামান্য মাত্র লোক আসা যাওয়া করছে। সকলের চোখ ঘুরে ঘুরে এই হাতের বাঁধনে, এই নৈকটের দিকে এসে আটকাচ্ছে। তাতে হেলদোল নেই মুনিবের, কিন্তু অস্বস্তি হলো বেলির। সে হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, হাত ছাড়েন। মানুষ দেখতাছে। মুনিবের যেন কথাটা গায়ে লাগল না। সে মুঠো আরো শক্ত করে বলল, দেখুক মানুষ। আমি তো পরনারীর হাত ধরিনি। পাপও করিনি। আমার মানুষরে আমি ধরেছি। মানুষ কি বলবে শুনি? বেলি নাছোড়বান্দা। হাতটা টানতে টানতে বলল, মানুষ বেশরম কইব। বলুক। বউকে ধরলে যদি বেশরম হতে হয়, তবে আমি তাতেই রাজি। বেলি আর কিছু বলল। লোকটার সাথে শক্তি কিংবা কথা কোনোটাতেই পারবে না জেনে সে চুপ হয়ে গেল। কিছু রাস্তা যেতেই রিকশায় উঠল মুনিব। বেলিকে ছেড়ে যেতে যেন তার মন টানছে না। তবুও যেতে তো হবেই। রিকশায় উঠে মন খারাপ করে বলল, তুমি চিন্তা করো না। কাল সকালেই আমি আসার চেষ্টা করব। আর সমস্যা মিটে যদি যায় তবে আজ রাতেই আসব। তুমি ভালো মতো খাওয়া দাওয়া করো। আর রাতে কল দিবনে তোমার আব্বুর ফোনে, মোবাইলটা সাথে রেখো। বাড়ি গেলে তোমাকে একটা মোবাইল কিনে দিব কেমন? যাও বাড়ি ফিরে। আমি আসছি কেমন? বেলি ঘাড় কাত করে সম্মতি দিল। মুনিবের যেতে ইচ্ছে করছে না। তবুও অনিচ্ছা নিয়েই রিকশাচালককে বলল গন্তব্য ধরতে। বেলি দাঁড়িয়ে রইল কতক্ষণ। রিকশা চোখের দৃষ্টিসীমানা পার না হওয়া অবধি দাঁড়িয়েই রইল। মুনিবের রিকশা চলে যেতেই সে বাড়ির দিকে হাঁটা আরম্ভ করল। দু কদম গিয়ে উষ্ঠাও খেল। বাড়ির সামনে আসতেই দেখল তার মা দাঁড়িয়ে আছেন। ঠোঁটে হাসি। মেয়েকে দেখেই ভদ্রমহিলা বললেন, দেখলি তো বেলি, কত ভালা পোলার লগে তোরে বিয়া দিলাম। এমন জামাই কয়জনের কপালে থাকে ক? মায়ের কথায় হাসল বেলি। বিদ্রূপ করে বলল, হ, অনেক ভালা বিয়া দিছ তোমরা। তাই তো শাশুড়ি নতুন বউয়ের হাতের রান্ধা খাইয়া গয়না দিতে গেলে শ্বশুর তামাশা কইরা কয়, ফকিন্নিগো গলায় সোনা মানায় না। আমার মতন কালা মানুষের শৈলে সেই সোনার হার নাকি বান্দরের গলায় মুক্তার মালার মতন লাগে। কি ভাগ্য আমার ভাবো। এত ভালা কপাল কারো হয় নাকি? মাগগো মা, সোনায় বাইন্ধা রাখা কপাল। কথা শেষ করেই মাকে কিছু না বলতে দিয়ে বাড়ির ভেতরে চলে গেল বেলি। ভদ্রমহিলা মেয়ের যাওয়ার পানে তাকিয়ে রইলেন নির্নিমেষ। বেলির শ্বশুর বাড়ির গয়না চুরির ঘটনা আর গোপন রইল না। গ্রামে গ্রামে ছড়িয়ে গেল বিকেল পেরুতে পেরুতেই। বেলির বাবা করিম হাসান বাজারে একজনের মুখে খবরটা শুনেই হন্তদন্ত হয়ে বাড়িতে এলেন। বেলিরা তখন সেই উঠোনের মাদুরেই বসে আছে। কথা বলছিল কিছু একটা নিয়ে। করিম হাসান বাড়িতে ঢুকেই মেয়েকে বললেন, বেলি, জামাই বাড়িতে গেছে কেন জানছো কিছু? জিগাইছিলি? কথায় ব্যস্ত থাকা সকলের ধ্যান ঘুরে করিম হাসানের দিকে এসে নিবন্ধ হল। বেলি ভ্রু কুঞ্চিত করে বলল, না তো, জানি না। কয় নাই তো কিছু। করিম হাসান এগিয়ে এসে বললেন, তোর শ্বশুর বাড়িতে নাকি বিরাট চুরি হইছে। তগু যত গয়নাপত্র আছে সব নাকি চুরি হইয়া গেছে। ভরি ভরি গয়নার টিকিটাও নাই। তোর শ্বশুর তোষকে কয়েকবার জ্ঞান হারায় লাইছে। মাদুরে বসা সকলে তাজ্জব বনে যায়। বেলি তো বিচলিত ভঙ্গিতে দাঁড়িয়ে গেল। করিম হাসান মেয়েকে তাড়া দিয়ে বলেন, আইজ তোর ওইখানে থাকা উচিত মা। উঠো, তৈরি হইয়া নে। আমি নিয়া জামু তোরে এখনই। জামাই তোরে যে কেন নিল না? তুই ওই বাড়ির বউ। এই বিপদে তো তোর ওইখানে থাকা উচিত। বেলি বাবার কথায় সম্মতি দিল। ব্যতিব্যস্ত পায়ে ছুটল ঘরে তৈরি হতে। পেছনে পেছনে এলেন বেলির মাও। মেয়ের ঘরে ঢুকে দরজা আটকে মেয়ের দিকে তাকিয়ে রইলেন। মাকে দেখে বেলি সুধাল, কি হইছে? মানসুরা বেগম বেলির কাছে এসে বহু সাবধানে বললেন, গয়নাডি কই রাখছ তো, বেলি? সুবাসিত মল্লিকা। কলমে, মম সাহা। 6। আম্মা, আমি হয়তো একটু ঝগড়া বেশি করি তাই বইলা তুমি আমারে চোর বানাইতে পারো না। মেয়ের উগ্র কণ্ঠে মানসুরা বেগম কিছুটা থতমত খেলেন। অতঃপর মেঘমন্দ স্বরে বললেন, না, আমি ভাবছিলাম হয়তো তুই রাগ কইরা পলাইছত। এতডি গয়না আমি রাগ কইরা পলামু? আমার এত ক্ষমতা নাকি? বেশি বিরক্তি নিয়েই বলল বেলি।
মানসুরা বেগম আর জবাব দিলেন না। চুপ করেই ঘর থেকে বেরিয়ে গেলেন। বেলি মায়ের যাওয়ার পানে তাকিয়ে হতাশ শ্বাস ফেলে তৈরি হওয়ায় মনোযোগ দিল। রাত হলেও ভুইয়া বাড়ির সকল ঘরে ঘরে আলো ঝালানো। নিদ্রার আভাসটুকু নেই কারো চোখে। এতগুলো গহনা হারানোর পর শোকে যেন পাথর হয়ে গিয়েছেন মুনিবের বাবা। বেলি রান্নাঘর থেকে খাবার এনে এক এক করে টেবিলে রাখল সাজিয়ে। তারপর সবাইকেই খেতে ডাকল। শ্বশুরের ঘরে গেল শ্বশুর, শাশুড়ি আর স্বামীকে ডাকতে। ঘরের মাঝে চুপচাপ মা বাবার সাথে বসেছিল মুনিব। বেলি দরজায় দাঁড়িয়েই বলল, মা, খাওন বাড়ছি। খাইতে আসেন। মুক্তা ভুইয়া স্বামীর পায়ে তেল মালিশ করছিলেন। বেলির কণ্ঠ পেতেই সকলের দৃষ্টি গিয়ে আটকালো দরজায়। জামাল ভুইয়া তো চোখ মেলেই ওকে দেখে খ্যাক খ্যাক করে উঠলেন, ও আমার ঘরের সামনে কি করে? ওরে যাইতে বলো মুক্তা। বাড়িতে বউ তুলতে না তুলতে এত বড় সর্বনাশ হইল আমার। ওর লগে কুফা আসলো আমার বাড়িডায়। মুনিব বাবার আক্রোশের তীব্র প্রতিবাদ করে বলল, আব্বা, ওর সাথে আপনি ভালোভাবে কথা বলতে পারলে বলবেন, নয়তো বলার দরকার নেই। সব ব্যাপারে আপনি এমন বাড়াবাড়ি করতে পারেন না। দেখছো, দেখছো, আমার নিজের ছেলে নাকি আমার লগে এমন আচরণ করতে পারে। বাপের প্রতি ওর কোনো টান নাই। 2 দিনের বউয়ের লাইগা যেন দুনিয়া আটকায় যাইতাছে। 2 দিনের বউ হোক আর 1 দিনের, কথা তো দিয়েছি চিরজীবন পাশে থাকার। আপনার আচরণ ঠিক করেন, আব্বা। ঠিক করমু না। কি করবা তুমি? হ্যাঁ। এবার বেলি দরজায় দাঁড়িয়েই উত্তর দিল, হে আর কি করব? করতাছে তো উপরওয়ালা। আমারে গয়না দেওনের সময় কইছিলেন না এই গয়না আমার শরীরে মানাইব না? এখন চোরের হাতে মানাইতেছে না? এক্কেরে ঠিক কাম হইছে। মাইনষেরে ছোট কইরা কথা কইলে তা নিজের উপরে ফিরা আহে। বুঝছেন? বেলির কথা যেন আগুনে ঘি ঢালার মতন কাজ করল। জামাল ভুইয়া আরো রেগে গেলেন। মুহূর্তে চেঁচিয়ে বাড়ি মাথায় করলেন। তিনি তাজ্জব হয়ে যাচ্ছেন রীতিমতো নতুন বউয়ের কথা শুনে। বাড়ির এতগুলো গয়না চুরি হলো অথচ মেয়েটার মনে কোনো হাহুতাশ নেই? বলে কিনা ঠিক হইছে? অবস্থা বেগতিক দেখে মুনিব তাড়াতাড়ি বেলিকে নিয়ে চলে এলো সেখান থেকে। বাবার শরীর এমনেতেই খারাপ হয়ে গিয়েছে। পরে চেঁচামেচিতে আরো খারাপ হয়ে গেলে সমস্যা। এমনেতেই একটা স্ট্রোক করে ফেলেছেন মানুষটা কিছুদিন আগে। আজকে অতিরিক্ত উত্তেজিত হয়ে আরেকটা স্ট্রোক করলে জীবন ঝুঁকিতে পড়ে যাবে। রাত তখন ভালোই হয়েছে। যার যার ঘরে ঘুমিয়ে আছে সকলে। কেবল সজাগ বেলি। আজও দক্ষিণ দিকের জানালাটা মেলে দিঘির সৌন্দর্য মুগ্ধ হয়ে দেখছে। বাড়িতে আজও বিদ্যুৎ নেই। রাত হলেই বিদ্যুৎ থাকে না ইদানিং। অতিরিক্ত গরম কিংবা বৃষ্টি হলে বিদ্যুৎ চলে যায়। বাহিরের মৃদুমন্দ বাতাস এসে গায়ে লাগছে। এক ধারে কতক্ষণ দাঁড়িয়ে রইল। এরপর পানি খাওয়ার জন্য গেল ড্রয়িং রুমে। ড্রয়িং রুমে যেতেই দেখল কাজের মহিলাটি সজাগ। চা বসিয়েছেন চুলাতে। হয়তো তার শাশুড়ির জন্য। ভদ্রমহিলা আবার চা খেতে পছন্দ করেন। নতুন বউ, ঘুমান নাই অহনো? ফরিদা বিবির কথায় রান্নাঘরের দরজায় তাকালো বেলি। পানির গ্লাসটা টেবিলের উপর রাখতে রাখতে বলল, না। ঘুমাইলে কি আর পানি খাইতে আসতে পারতাম? ফরিদা বিবি হাসলেন নতুন বউয়ের কথায়। রান্নাঘর থেকে আরেকটু এগিয়ে এসে বেলির কাছাকাছি দাঁড়ালেন। কিছুটা ফিসফিসিয়ে বললেন, জানেন আইজ কি হইছে? আপনি তো বাড়িতো আছিলেন না, বড় বউ আপনের নামে কি কইছে জানেন? বেলি ভ্রু কুচকালো। মাথা নাড়িয়ে জিজ্ঞেস করল, কি কইছে? ফরিদা বিবি সাবধানী কণ্ঠে বললেন, গয়না চুরির কথা ছড়ায় যাওনের পর বড় বউ কয় গয়না নাকি আপনি নিছেন। কারণ এর আগে কখনো এ বাড়িতে চুরি হয় নাই। আপনি আহনের পর হইছে তাই হের সন্দেহ আপনিই কামডা করছেন। ফরিদা বিবির কথায় ফুঁসে উঠল বেলি, কি? হে এত বড় কথাটা বলছে? সত্যি? খোদার কসম, নতুন বউ। হে বলছে। পরে মুনিব বাপজান আইসা এডি শুইনা অনেক চিল্লাফাল্লা করছে। হের লাইগাই তো কেউ আর কিছু কয় নাই আপনারে। না হইলে এতক্ষণে আপনারে ছিঁড়া ফেলত। বেলি হাসল। ঠোঁট বাঁকিয়ে বলল, আমিও ছিঁড়তে জানি। কথা শেষ করেই ঘরে চলে গেল সে। মুনিব তখনও ঘুমুচ্ছে অথচ বেলি জেগে রইল নিশি। ঠান্ডা বাতাসে ঘর ভরে গেল অথচ কোনো এক চিন্তায় ঘুম এলো না বেলির।
বাড়ির মেহমান তেমন আর নেই। গয়না চুরি হওয়ার পরের দিনই প্রায় সকলে চলে গিয়েছে। কেবল ফুপি শাশুড়ি আর ওনার মেয়ে কণিকা রয়ে গিয়েছে। জামাল ভূঁইয়া 2 দিনেই যেন গহনা হারানোর শোককুজো হয়ে গিয়েছেন, তবে বেলিকে দেখলে তার যথারীতি আক্রোশ ছোড়া অব্যাহত আছে। সকালে খাবার টেবিলে বসেছে সকলে, কেবল মুনিব আর বেলি বাদে। বেলি সবাইকে খাবার দিচ্ছে আর মুনিব দাঁড়িয়ে আছে অকারণ। জামাল ভূঁইয়া খেতে খেতে বললেন, তোমার কি হইছে? সবার লগে খাইতো বউ না কেন? নতুন কইরা নিয়ম বানাইছ নাকি? মুনিব অকপটে বলল, খিদে নেই। খিদা থাকবো না কেন? প্রতি বেলা এক কথা কও। কাহিনী কি? যেহেতু এক কথাই বলি তার মানে কাহিনী তো আছেই কিছু একটা, যা আপনাদের বলা যাবে না। তাহলে শুধু শুধু জিজ্ঞেস করার কি আছে? এবার মুনিবের ফুপু তানু ভূঁইয়া খোঁচা মেরে বললেন, কাহিনী তুই না কইলে কি হইছে? আমরা কি জানি না লাগে? বউ পাগল এতই হইছ তো যে অহন বউরে ছাড়া খাইতে পারছ না। ফুপুর মুখে কোনো কালেই লাগাম ছিল না তা জানে মুনিব। তাই কিছুটা রাগান্বিত চোখেই ফুপুর দিকে তাকালো। কণিকা নিজের মায়ের আচরণে বিরক্ত হয়ে বলল, আহা আম্মা, এত কথা কেন বলতে হবে তোমার? তানু ভূঁইয়া মেয়েকে ধমকে বললেন, কমুই তো। আমি তো মিছা কিছু কই নাই। তুই চুপ থাক। সত্যই কইছেন ফুপু। কিন্তু আপনেরে তো কেউ সত্য কইতে কয় নাই এইহানে। আর হেইদিন দেখলাম ফুপা আপনার লাইগা খাউনের টেবিলে অপেক্ষা করতাছিল, মাছের অর্ধেক টুকরা রাইখা দিছিল, আপনের বাতের ব্যথা বার দেইখা নিজে মোরা ছাইরা আপনেরে বইতে দিছিল। ফুপার ভালোবাসা আপনি যে নিতাছেন আমরা কি কিছু কইছি কহনো? তাইলে আপনি কেন এত কথা কইবেন বুঝান আমারে। বেলির মোক্ষম সময়ে মোক্ষম কথায় চুপ করে গেলেন তানু ভূঁইয়া। মুনিব হাসল চাপা হাসি। ভ্রু নাচিয়ে বলল, ফুপি, এ জন্য বলি এত কথা সবসময় বলবেন না। বেলির সামনে তো নাই। মুনিবের বউকে এত আশকারা দেওয়া যেন মানতে পারল না চামেলি। তাচ্ছিল্য করে বলল, বাপরে, যেমনে বউরে মাথার তুলো মনে হয় বউ না যেন সিন্নি। তাতে আপনের বড় জলে তাই না, আপা? বেলির টিটকারিতে রেগে গেল চামেলি। ধমকে বলল, তুমি আমার লগে এমন কইরা কথা কইবা না বইলা দিলাম। তাইলে আপনিও হুদাই খোঁচা দিয়েন না। খোঁচা দিলে খোঁচা খাইতেই হবে। জামাল ভূঁইয়া এবার পুরো ঘর কাঁপিয়ে ধমকে উঠলেন, একটা কথা বলা যায় না আজকাল এই ঘরে? কি একটা বউ যে এলো এর চোপাই শেষ হয় না। বেলি মুখ ভেঙচি দিল। আরও কিছু বলতো কিন্তু মুনিবের ইশারায় চুপ করে গেল। তাছাড়া এমনেতেও তার ঝগড়ার মন নেই। সবাই খেয়ে উঠতেই খেতে বসল মুনিব। মুখ চোখ অন্ধকার করে তাকে খাবার দিতে লাগলো বেলি। মেয়েটা যে রাগ করে আছে তা বুঝতে বাকি নেই মুনিবের। তাই সে বেলির ডান হাতটা টেনে ধরল। মৃদু স্বরে বলল, রাগ করেছ? বেলি টেনে হাতটা ছাড়িয়ে নিল। কণ্ঠ ভার করে বলল, না, রাগ করমু কেন? খুশি হইছে। আপনার আব্বা কইল আমি নাকি চোপা করি। তো আমি খুশি হমু না এমন একটা কথা হইন না? আব্বা ভালো হোক, তারপর তুমি তার কথার উত্তর দিয়ে দিও, কেমন? এখন তো আব্বুর শরীরটা একটু খারাপ, তাকে উত্তেজিত করা যাবে না। না হয় সমস্যা হবে। বেলি আর কথা বলল না। মুখ ফুলিয়েই রাখল। মুনিব খাবার নিয়ে মুখের সামনে ধরতেই মুখ ফিরিয়ে নিল। মুনিব হাত ধরে টেনে বসিয়ে খাবার পুরে দিল মেয়েটার মুখে। মাথায় হাত বুলিয়ে বলল, রাগ করো না। আজ বিকেলে তোমাকে মেলা ঘুরতে নিয়ে যাব কেমন? এবার বোধ হয় রাগ পড়ল বেলির। মুখের খাবার চিবুতে চিবুতে থাকা বলল, সত্যি? একদম সত্যি। পুরো বাড়ি ঘুমে নিমগ্ন। হুট করেই চেঁচামেচির শব্দে কান খাড়া হলো মুনিবের। সজাগ হয়ে দেখল এই রাতে বেলি তার পাশে নেই। ড্রয়িং রুম থেকে তাহলে নিশ্চয় মেয়েটাই চেঁচাচ্ছে। মুনিব আর 7-5 না ভেবে ছুটে গেল। বেলি টেবিলের সাথে দাঁড়িয়ে কাঁপছে। মুনিব যেতেই জড়িয়ে ধরল তাকে। ততক্ষণে সজাগ হয়ে গিয়েছে সকলে। বাহির থেকে ছুটে আসতে দেখা গেল ফরিদা বিবিকে। হাতে মোটা লাঠি। মুনিব ভ্রু কুঞ্চিত করে শুধাল, কি হয়েছে? কি হয়েছে? বেলি তখনও কাঁপছে। ফরিদা বিবি কপালে ঘাম মুছতে মুছতে বললেন, চোর আইছিল মনে হয়। ঘুম থেইকা উইঠা দেহি বহনের রুমে ক্যাডা জানি ফিস ফিস করে। আমি জিগাইলাম, কে? কোনো জবাব আইল না।
এরপরই দেখলাম বড় বউয়ের দরজায় শব্দ হইল আর ছোট বউ দৌড়ায় আইসা চিৎকার দিল ভয়। জামাল ভুঁইয়ার কপালে গাঢ় ভাঁজ পড়ল। উনার বাড়িতে চোর আসছে আজকাল, ব্যাপারটা যেন হজম হলো না। বড় বউয়ের রুমের দরজার দিকে তাকিয়ে দেখলেন দরজা আটকানো, কিন্তু দরজার সামনে পায়ের ছাপ রয়েছে কারো। সুবাসিত মল্লিকা। কলমে মম সাহা। 7। বড় বউ এত বেশি ঘুমে নিমজ্জিত ছিল যে তার দরজায় পরপর অনেকগুলো কষাঘাত করার পর সে দরজা খুলল। ঘুমে ঢুলুঢুলু অবস্থা। টেনেও চোখ মেলে রাখতে পারছে না। জামাল ভুঁইয়া ধমকে উঠলেন চামেলিকে। কি ঘুম ঘুমাও তুমি, হ্যাঁ? বাড়িতে চোর পড়ল নাকি ডাকাত পড়ল, কোনো খবরই নাই তোমার। চামেলির ঘুমে বিভ্রান্ত মস্তিষ্ক অস্ফুট স্বরে বলল, চোর? চোর আইছিল আবার। চোখ খুইল্লাই দেখো, তোমার ঘরের সামনে চোর তার চিহ্ন রাইখা গেছে। চামেলি ঘুমে নিভে আসা চোখ জোড়াকে টান টান করে ফ্লোরের দিকে তাকালো। পায়ের ছাপ স্পষ্ট ফ্লোরে। চমকে গেল সে। ঘুম এবার পালালো বোধ হয়। দেখা গেল আতঙ্ক তার মুখে। আতকে উঠে বলল, কখন আইছিল চোর? আল্লাহ, ভাইগডা ভালা, দরজা আটকাইয়া আজকে ঘুমাইছিলাম। বেলি তখনও মুনিবের বুকের কোনায় লেপ্টে আছে। জামাল ভুঁইয়া চামেলির দিকে গাঢ় সন্দেহ নিয়ে তাকালো। তার যেন বারবার মনে হতে লাগলো চামেলির এই চোখ টেনে আসা ঘুমটা নেহাতি নাটকীয়। কিন্তু সেটা প্রকাশ করলেন না। বরং গম্ভীর কণ্ঠে বললেন, তালেব যতদিন না আসবো তোমার সাথে ফরিদা বিবি ঘুমাইব। তারে সঙ্গে নিয়ে আইজ থেইক্কা ঘুমাইবা। শ্বশুরের আদেশ পছন্দ হলো না যেন চামেলির। সে কপাল কুঁচকে বলল, কেন? আমি কইছি তাই। তালেব বিদেশ থেইক্কা আইলে ফরিদা বিবি আবার নিজের জায়গায় ঘুমাইব না। না, আব্বা। আপনি তো জানেন অন্য কারো লগে আমি ঘুমাইতে পারি না। ঘুমাইতে হইব এখন। বাড়িতে যা কীর্তিকলাপ শুরু হইছে, তোমারে তো একলা রুমে আর দেউন যাইব না। একলা মাইয়া মানুষের রুমে চোরও যদি ঢুকে কি খারাপ হইব ব্যাপারটা ভাবছ একবার? আর কোনো কথা হইব না। শ্বশুরের সিদ্ধান্ত অপছন্দ হলো চামেলির, কিন্তু জামাল ভুঁইয়া তাতে আশকারা দিলেন না। বরং ফরিদা বিবিকে নির্দেশ দিলেন, তুমি আইজ থেইকা বড় বউয়ের সাথে ঘুমাইবা। কান সজাগ রাখবা। কে কি করে, কে আসে, কে যায় আমারে জানাইবা। জামাল ভুঁইয়ার শেষ কথায় ইঙ্গিত ছিল যা অন্য কেউ তেমন বুঝতে না পারলেও মুনিব বুঝল ঠিক। কিন্তু বেলির সামনে সেই ইঙ্গিত নিয়ে কথা বললে খারাপ প্রভাব পড়বে বলে সে বুঝেও চুপ থাকে। দক্ষিণ দিকের জানালা ঘেঁষে সূর্যের আভা এসে পড়ছে কোনাকুনি খাটে। বেলির কৃষ্ণাভ মুখমণ্ডলে সেই আলো দেখাচ্ছে আধ্যাত্মিক সুন্দর। সুন্দর, সুচালো ভ্রুজোড়ার সাথে চোখের অত্যাধিক বড় বড় পাপড়িযুগলই যেন বেলির পুরো মুখের সৌন্দর্যতা বর্ধনে একাই ভূমিকা পালন করছে। মুনিব হাতমুখ ধুয়ে সবে বের হয়েছে। সারারাত ঘুম না হওয়ায় চোখ জোড়া ফুলে লাল হয়ে আছে। শেষ রাতের দিকে বেলির যেই গা কাঁপিয়ে জ্বর এলো। এরপর কি আর ঘুমিয়ে থাকা যায়? জলপট্টি দেওয়া, শরীর মুছিয়ে দেওয়া সব করেছে একা হাতে। ঘরে ঢুকতেই রৌদ্রস্নানে মুখরিত ঘুমন্ত বেলিকে দেখে সারা রাতের ক্লান্তি যেন হাওয়ায় মিলিয়ে গেল মুনিবের। এত শান্ত, কোমল মুখখানি পৃথিবীর সবটুকু শান্তি যেন ধারণ করে আছে। মুনিব গিয়ে রোদের বরাবর দাঁড়ালো। অতিরিক্ত রোদে মেয়েটার ঘুমে ব্যাঘাত ঘটছে বিধায় সে জানালা আটকে দিল। পুরো রুম জুড়ে আধো অন্ধকার নেমে এলো নীরবেই। মুনিব গিয়ে আলগোছে বেলির কপালে হাত ছোঁয়ালো। ঝড় কমেছে অনেকটা। কাল রাত এত বেশিই ভয় পেয়েছে যে মেয়েটার জ্বরই উঠে গিয়েছে। কপালের হাত গাল স্পর্শ করল। তারপর আঙ্গুল স্পর্শ করল রুক্ষ ঠোঁটগুলো। যেন কত বছরের পিপাসায় ক্লান্ত এই ঠোঁট জোড়া। মুনিবের স্বাদ জাগলো একবার পিপাসা মোচনের, কিন্তু মেয়েটার ঘুম ভেঙে যাবে বলে সে নিজেকে সংযত রাখল। মাথায় পর পর কয়েকবার হাত বুলিয়ে বেরিয়ে গেল ঘর ছেড়ে। যাওয়ার আগে দরজাটা টেনে দিতে ভুলল না। খাবার টেবিলে সকলেই সকালের খাবারের জন্য একত্রিত হয়েছে। চামেলি খাবার এগিয়ে পিছিয়ে দিচ্ছে। সাথে ফরিদা বিবি সাহায্য করছেন। মুনিবকে দেখেই মুক্তা ভুঁইয়া প্রথমে প্রশ্ন করলেন, ছোট বউ কই? উঠে নাই আইজ? মুনিব মাথা নাড়ালো। টেবিলে বসতে বসতে বলল, না, জ্বর এসেছে। সারারাত ঘুমায়নি। তাই এখন ঘুমাচ্ছে। বিচলিত হলেন মুক্তা ভুঁইয়া। ভ্রু কুঞ্চিত করে বললেন, জ্বর? মাঝরাতেও না ভালো দেখলাম? হ্যাঁ,
হয়তো ভয় পেয়েছিল রাতে, তাই জ্বরটা এসেছে। কি যে শুরু হইল বাড়িদাতে। ভুইয়া বাড়িতে কখনো চোর পা রাখার সাহস করতে পারে নাই। এই এলাকার কারো এত কলিজা নাই। কিন্তু কয়দিন ধইরা হেই ভুইয়া বাড়িতো কিনা চোর ঢুকতাছে। আমার কেমন ডর ডর লাগতাছে। বরে ভাই, আপনি কিছু ভাবেন না কি করবেন? মুনিবের ফুপু তানু ভুইয়ার কথায় মাথা নাড়ালের জামাল ভুইয়া। কি যেন ভাবতে ভাবতে কঠিন হয়ে এলো তার মুখ চোখ। নিরানন্দ স্বরে বললেন, দেহি কি করা যায়। কিছু না কিছু তো করতেই হইব। এমন চোর কি এর আগে কখনো আইছিল এই বাড়িতো? জামাল ভুইয়া উত্তর দেন না। মুখটা কেমন শুকিয়ে যায় কোন ভাবনায়। কিছু হয়তো ভাসতে থাকে চোখের পর্দায়। যা বলতে পারেন না অথচ অন্তরে রাখলেও ব্যথা হয়। খাবার দাবার শেষ হতেই বাবার ঘরে এলো মুনিব। জামাল ভুইয়া তখন মোটা খাতায় ব্যবসায়ের হিসাব কষছেন। ছেলেকে ঘরে প্রবেশ করতে দেখে খাতাটা বন্ধ করে দিলেন। রাশভারী কণ্ঠে বললেন, কিছু বলবা? মুনিব এসে কাঠের টুলটায় বসল। তির্যক চোখে তাকিয়ে রইল বাবার দিকে। মনে যেই প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে তা আদৌ বাবাকে বলা কতটুকু যুক্তিসঙ্গত হবে তাই ভাবছে ভেতর ভেতর। জামাল ভুইয়া বললেন, কি কথা কইতে এত সময় নিতাছ? মুনিব এবার আর সংশয় ধরে রাখল না। কিছুটা বিব্রত কণ্ঠেই বলল, আব্বা, আপনার কি মনে হয়? চুরির ব্যাপারটা আসলে কি? জামাল ভুইয়ার চোখে চিকন গ্লাসের চশমা ছিল। ব্যবসায়ের হিসেব কষতে নিলে তিনি চশমা ব্যবহার করেন। আজও সেই সূত্রে চোখে দিয়েছিলেন। সেই চশমার উপর দিয়ে তাকিয়ে বললেন, চুরি ব্যাপার কি হইব? চুরি তো চুরিই নাকি। মুনিব বাবার চতুর্থা সম্পর্কে অবগত তাই বাবার কথা ঘোরানোর এমন পারদর্শিতায় মোটেও বিচলিত কিংবা উত্তেজিত হল না। ঠাই বসে থেকে বলল, ভাবিকে সন্দেহ করার কারণ কি? ছেলের কথা এবার জামাল ভুইয়া নড়েছড়ে বসলেন। কপালে পড়ল 3 ভাঁজ। সন্দেহ করি। করেন না বলছেন? মুনিব যে একেবারেই বাবার মতন চতুর হয়েছে তা জানেন জামাল ভুইয়া। তাই আর কথাকে ঘুরিয়ে নয়ছয় না করেই বললেন, তালেব দেশে নাই 2.5 বছর। বড় বউয়ের বয়স মাত্র 23। এ বয়সে তার স্বামীর দূরে থাকাটা হয়তো তার জীবনে পাপ করার বড় কারণ হইয়া দাঁড়াইতাছে। তাই না? বিনা কারণে সন্দেহ করাটা অমূলক নয় কি? জামাল ভুইয়া ছেলের প্রশ্নে মাথা দুলালেন। আলগোছে খাট থেকে নেমে জানালা বরাবর দাঁড়ালেন। বললেন, বহু বছর আগে এমন ঘটনা এই বাড়িতে ঘটেছিল। তুমি তো জানো সেইটা নাকি? সব সময় এক ঘটনাই বারবার ঘটবে তেমনটা তো না। মুনিব, আইজ সকালে তোমার জিলহজ চাচা আসছিল। জানো সেইডা? হুট করেই কথার প্রসঙ্গ 90 ডিগ্রি ঘুরে যেতেই মুনিব অবাক হল। সুর টেনে বলল, তো? গত কয়েকদিন যাবৎ তোমার চাচা রাতে আমাদের বাড়িতে একটা ছেলেকে ঢুকতে দেখেছেন। প্রথমে ভাবছিল তুমি হইবা। বা বাড়িতে কত মেহমান একজন না একজন হইব। কিন্তু কাইল রাইতে দেখছে একজন কেউ ছেলেটারে বাড়িতে ঢুকাইতাছে। মেয়েলি অবয়ব ছিল। অন্ধকারে মুখ দেহে নাই তোমার চাচা। কিন্তু কয়েকবার ডাকাডাকি কইরা জিজ্ঞেস করছে কিন্তু কোনো সাড়া দেয় নাই। চোরকে কেউ নিজে যেচে বাড়িতে আনবো বইলা তোমার মনে হয়? মুনিব বাবার কথায় হতভম্ব হয়ে গেল। মাথা ঘুরাতে লাগলো তার। মনের মাঝে যে কথাটা জাগ্রত হলো সেই চরিত্রের সাথে ভাবির চরিত্র মেলাতে বড় খারাপ লাগছে তার। সে বিমর্ষ মনে বলল, আপনি যা ভাবছেন তা আদৌ সম্ভব? সম্ভব কিনা জানি না। কিন্তু অসম্ভবও তো না তুমিই কও। মুনিব আনমনে মাথা নাড়াল। আর কিছু বলার মতন শব্দ পেল না। বেলিকে নিয়ে যদিও আগের দিন মেলা ঘুরতে যাওয়ার কথা ছিল কিন্তু যাওয়া হয়নি। তাই আজ মুনিব ঠিক করল বেলিকে নিয়ে ঘুরতে যাবে। শুধু বেলি নয়, সাথে ভাবি এবং কণিকাও যাবে। বেলির জ্বরটা নেমেছে। মুখ চোখ শুকিয়ে গিয়েছে অনেকটা একদিনের জ্বরেই। বেলির শাশুড়ি বেলিকে একটা সুন্দর শাড়ি পরিয়ে দিলেন। মাথা ভর্তি চুলগুলোকে সুন্দর করে বেঁধে দিলেন। শাশুড়ির এমন যত্নে মুগ্ধ হল বেলি। হেসে বলল, আইজ সূর্য কোন দিকে উঠছে কন্ত, আম্মা? মুক্তা ভুইয়া তখন চুলের শেষ অংশের বেনিখানি করছিলেন। ছেলের বউয়ের কথায় ভ্রু কুঞ্চিত করে বললেন, কেন? এই যে আপনি এত যত্নআত্তি করতাছেন। এই যত্ন আমার ভাগ্যে আছে ভাবতেই পারতাছি না। মুক্তা ভুইয়া চোখ রাঙালেন। বেলিকে মিছি মিছি শাসিয়ে বললেন, এত কথা একদম কইবা না।
শুধু শুধু মানুষে খোঁচা দেও কেন? অ্যান। শুধু শুধু খোঁচা দিছি না কারণে তা আপনি ভালোই জানেন। মুক্তা ভুইয়া আর কথা বললেন না। মেয়েটা এত মুখের উপর কথা বলে কোনো কিছু মানে না। আকাশে সূর্য তখন ঢলে পড়েছে নিজ ভঙ্গিমায়। আলো আধারের মিশেলে অপূর্ব এক আকাশ বুক ফুলিয়ে যেন দাঁড়িয়ে আছে মাথার উপর। বেলিরা মেলাতে এসে প্রত্যেকেই যেন আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে। চারপাশে এত আলোকসজ্জা, এত সুন্দর সুন্দর জিনিস, যেন কোন আনন্দের বাজার এটা। মুনিব পরিচিত একজনের সাথে কথা বলে আসতেই দেখল বেলি আশেপাশে নেই। ভাবি আর কণিকা মাটির জিনিসপত্রের দোকানের সামনে দাঁড়িয়ে জিনিসপত্র দেখছে। মুনিব আশেপাশে চোখ বুলাতেই খেয়াল করল বেলি একটা দোকানের পেছনে দাঁড়িয়ে আছে। মুনিব সেখানে যেতেই দেখল একটা ছেলে দ্রুত বেগে ছুটে যাচ্ছে। আচমকা মুনিবকে দেখে যেন ভূত দেখার মতন চমকে উঠল বেলি। আর তার চমকে উঠাটা এতই অস্বাভাবিক ছিল যে মুনিবের চোখে লেগে গেল। সে অবাক স্বরে বলল, তুমি এখানে কেন? কে ছিল ছেলেটা? তোমার পরিচিত? মুনিবের পরপর প্রশ্নে চুপ হয়ে গেল বেলি। থতমত খেয়ে আছে। তার মাঝেই বেলির হাতে এক মুঠ চুড়ি নজরে এলো মুনিবের। চুড়িগুলো ছো মেরে নিজের কাছে নিয়ে ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, এগুলো কে দিয়েছে তোমাকে? কার থেকে নিয়েছ? বেলির মুখটা এটুকু হয়ে এলো ভয়ে। কথা বেরোচ্ছে না। তবুও অস্ফুট স্বরে বলল, ওই ছেলেটা গিয়েছে। মুনিব কিংকর্তব্যবিমূঢ় হয়ে বলল, ওই ছেলে দিয়েছে? কেন? কে হয় তোমার? বেলি মাটির দিকে তাকিয়ে মিন মিন করে বলল, আমি তো চিনি না। আমারে হুট করে এইখানে ডাইকা আইন্না কইল বড় ভাবিরে চুরিডি দিতাম। আর কাউরে যেন না কই। এরপরেই তো আমি কিছু কওয়ার আগে দৌড়ায় গেল গা। সুবাসিত মল্লিকা। কলমে মম সাহা। ৮। ছাদে আচারের বয়াম রোদে দিয়েছেন মুক্তা ভুইয়া। আচার রোদে দিলে দীর্ঘদিন ভালো থাকে। তাই তিনি রোদ উঠলেই আচার শুকাতে দেন ছাদে। তাছাড়া বৃষ্টির মৌসুম, সব সময় রোদ পাওয়া যায় না। যখনই রোদ উঠে তখনই রোদের সঠিক ব্যবহার করা উচিত বলে তিনি মনে করেন। মুক্তা ভুইয়া আচার রোদে দিতে দিতেই বেলি উড়নচণ্ডীর মতন হাজির হয়। উস্কো খুস্কো চুলগুলো খোলা। উদাস বাতাসে উঠছে মৃদু মৃদু। শাড়িটাও ঠিক মতন পরনে নেই। কোনা দিয়ে পেট দেখা যাচ্ছে সামান্য। মুক্তা ভুইয়া ভ্রু কুঞ্চিত করলেন পুত্রবধূর এমন বেহাল দশায়। এ কি অবস্থা? তুমি ঘুমাও নাই? বেলি শাশুড়ির দিকে আর চোখে তাকালো। ঠোঁট উল্টে বলল, দুপুরে আমার ঘুম হইতে চায় না। আগে তো দুপুরে কখনোই ঘুমাইতাম না। সেই অভ্যাস যায় নাই। মুক্তা ভুইয়া ছেলে বউয়ের দিকে নিবিড় পায়ে এগিয়ে এলেন। কোমরে হাত রেখে বললেন, না ঘুমাইয়া কি করতা? কেন? পথে পথে হাঁটতাম। আর দেখতাম কারো বাড়ির আম পাকছে কিনা। কারো বাড়ির গাছে জাম ধরছে কিনা। মাইনষের বাড়ির আমজাম দিয়া তোমার কি কাম আছিল? শাশুড়ির প্রশ্নে লাজুক হাসল বেলি। কাপড়ের আঁচলে আঙুল প্যাঁচাতে প্যাঁচাতে বলল, লুকাইয়া সেই গাছ থেইক্কা এগুলান পাইরা আনতাম। তারপর খাইতাম। বেলির লজ্জা পাওয়ার ভঙ্গিতে হেসে ফেললেন মুক্তা ভুইয়া। বেলির কাছাকাছি এসে মাথায় হাত বুলালেন মেয়েটার। এই ছেলের বউকে দেখলে তার ভীষণ মায়া মায়া লাগে। কন্যা সন্তান তার ভীষণ পছন্দের ছিল, যদিও সৃষ্টিকর্তা তাকে কন্যা দেননি। ভেবেছিলেন ছেলের বউদেরকে নিজের মেয়ের মতন রাখবেন, কিন্তু বড় বউ আসতেই তার সেই ধারণা বদলে গেল। বড়লোক বাপের মেয়ে ছিল বড় বউ। তেমন করে কারো সাথে মিশতে চাইতো না। আলাদা আলাদা থাকতেই যেন তার ভীষণ ভালো লাগে। তাই আগ বাড়িয়ে মুক্তা ভুইয়ার আর মেয়ে পাওয়া হলো না। কিন্তু ছোট বউ সেই আফসোস ঘুচিয়ে দিল যেন। প্রথম যেদিন এলো সেদিনই পুরো বাড়িতে অবিশ্বাস্যকর চঞ্চলতা ছড়িয়ে পড়ল। মেয়েটাকে একটু বেয়াদব লেগেছিল যদিও, কিন্তু দিনে দিনে বড় কাছের হয়ে যাচ্ছে মেয়েটা। বড় মায়া পড়ে যাচ্ছে। লুকাইয়া খাওয়া চুরি, জানো না? শাশুড়ির প্রশ্নে বেলি চোখ গোল গোল করে তাকালো। গাল ফুলিয়ে বলল, কে কইল চুরি? শৈশবের সবকিছুই আনন্দ, স্মৃতি আর সুখ। কোনো কিছুই চুরি না। বাপরে, এত জ্ঞানী কথাও জানো তুমি? ভাবছিলাম তো বাসর ঘরের গান ছাড়া তেমন কিছু জানো না হয়তো। শাশুড়ির ঠেস মারা কথায় বেলির গোল গোল চোখ লজ্জায় নিভু নিভু হয়ে গেল। দৃষ্টি ঘুরিয়ে ফেলল দ্রুত। দাঁত দিয়ে নখ কেটে পরিস্থিতি হালকা করতে চাইল।
মুক্তা ভূঁইয়া ছেলের বউয়ের জব্দ হওয়া মুখমণ্ডল দেখে হেসে কুটি কুটি। বেলিও কতক্ষণ হাঁসফাঁস করে পরমুহূর্তেই হেসে দিল। তাদের মধ্যে কথোপকথন গাঢ় হল। মুক্তা ভূঁইয়া ছেলের বউকে বসিয়ে মাথায় তেল দিতেও শুরু করে দিলেন। সাথে কত গপ্প। দুপুরের রোদও নিভে এসেছে ততক্ষণে। বাতাসের বেগ বেড়েছে কিছুটা। ঠান্ডা বাতাসে আড্ডা জমে গেল আরও। দুজনের সুখের কথা, শোকের কথা দুজনকে বলতে লাগলো বন্ধুর মতন। আড্ডার এক সময় মুক্তা ভূঁইয়া হুট করেই বেলিকে বললেন, একটা কথা সত্যি কইরা বলবা? বেলি বসে ছিল সোজা মুখ করে। পেছনে বসে মুক্তা ভূঁইয়া তেল দিয়ে দিচ্ছিলেন। শাশুড়ির কথায় বেলি শাশুড়ির মুখের দিকে তাকালো। মাথা নাড়িয়ে বলল, কি? বড় বউরে বলে সেদিন মেলায় একজন চুরি দিয়া গেছিল? অ্যাডা সত্যি? বেলি হয়তো এই প্রশ্নটা আশা করেনি। তাই কিছুটা থতমত খেয়ে গেল। তার উপর সেদিন মুনিব বলেছিল এই চুরির কথাটা বাড়ির কেউ যেন না জানে। তাহলে মা জানলেন কি করে তা ভেবে ভেবে মাথা ব্যথা হয়ে গেল তার। মুখটা শুকিয়ে ছোট হয়ে গেল। আমতা আমতা করতে লাগলো বারংবার। মুক্তা ভূঁইয়া ভরসা দিলেন। আশ্বস্ত কণ্ঠে বললেন, আমারে কও। আমারে কইলি কিচ্ছু হইব না। বেলি ভরসা পেল না, তবুও মুনিবের কথা অমান্য করার সাহস পেল না। মুক্তা ভূঁইয়া ছেলে বউকে চুপ করে থাকতে দেখে দীর্ঘশ্বাস ফেললেন। হতাশ কণ্ঠে বললেন, বড় বউরে বাড়িতে আনছি 3 বছর। বিয়ার কয়েক মাস পরেই আমার পোলাডা বিদেশ গেল গা। অল্প বয়সী মাইয়া, স্বামীর সাথে সোহাগ বাড়ার আগেই স্বামীর সাথে দূরত্ব বাড়ল। কিন্তু তাই বইলা সে বাহিরে কারো সাথে এমন সম্পর্ক করব তা মন মানতে চায় না। তোমার শ্বশুর যখন কইল আমার তো পায়ের নিচ থেইকা মাটি সইরা গেল। মাইয়াটা উগ্রমেজাজি, রাগী, কটু কথা কয় সব মানছি। কিন্তু তাই বইলা চরিত্রে সমস্যা। এখন হাতে নাতে ধরতে না পারলে তো জিজ্ঞাসা করাও যায় না। কোন কথা কেমনে ঘুরাই ফেলবো কওয়া যায়। এই চালাক এই মাইয়া। শাশুড়ির এমন হাপিত্যে সে বেলি চুপ করে থাকে। তারও মন খারাপ হয় ভীষণ। বেলি অবেলায় শুয়ে আছে বিছানায়। রুম অন্ধকার। মুনিব বাহির থেকে এসে এই অন্ধকার রুমটা দেখে অবাক হয়ে গিয়েছিল প্রথম পর্যায়ে। পরবর্তীতে ধাতস্থ হলো রুমে বেলি শুয়ে আছে। ভর সন্ধে বেলা বাড়িতে লম্ফঝম্প না করে শুয়ে আছে মেয়েটা, এই ব্যাপারটা বড়ই বিস্ময়কর ঠেকল মুনিবের কাছে। এগিয়ে গেল ধীর পায়ে। বেলির পাশ ঘেঁষে গায়ে গা ঠেকিয়ে বসল। নরম হাতে মাথায় হাত রাখল। মেয়েটার কাছে এলেই মুনিবের কি যেন হয়। পৃথিবীর সমস্ত মুগ্ধতা এসে ভর করে তার চোখে মুখে। বুকের উত্তাল ঢেউ নীরব হয়ে যায়। নিজেকে মনে হয় সর্বসুখী। মাথায় কারো হাতের স্পর্শ পেতেই ঘুম ছুটে গেল বেলির। চোখ মেলে তাকালো। আবছা চোখে দেখতে পারছিল না প্রথম অবস্থায়, কিন্তু ধীরে ধীরে অন্ধকার রুমে পুরুষ অবয়বটা স্বচ্ছ হতেই আঁতকে উঠল। খানিক চেঁচিয়ে বলল, কে? কে? আকস্মিক বেলির ভীতি দেখে চমকে গেল মুনিব। দুহাতের গাঢ় আলিঙ্গনে মেয়েটাকে বুকের মধ্যিখানে এনে ভরসা দিয়ে বলল, আমি আমি মুনিব। ভয় পেও না। বেলির বুকের গতি ওঠানামা করছে দ্রুত। মারাত্মক ভয় পেয়েছে যে তা তার শরীরের কম্পন দেখেই আঁচ করা যাচ্ছে ভালোভাবে। কিন্তু এতটা ভয় পাওয়ার তো কিছুই হয়নি। মুনিব ধীরে ধীরে তার পিঠে হাত বুলিয়ে দিল। চুলের ভাঁজে ভাঁজে আঙুল ডুবিয়ে শরীরের কম্পন দূর করার চেষ্টা করল। এবং এক পর্যায়ে গিয়ে সে সক্ষম হল। বেলির শরীরের কাঁপুনি কমে এলো। স্থির হলো অনেকটা। এমন বেপরোয়া মেয়েটার ইদানিং ভয় পাওয়ার ঘটনায় মুনিবের মনে চিন্তা বাড়তে থাকল। কি এমন কারণ যে মেয়েটা এত ভয় পেয়ে আছে? ওকে কি কেউ ভয় দেখিয়েছে? মনের সন্দেহ মনেই রাখে মুনিব। উপর উপর বলে, ঠিক আছো তুমি, মল্লিকা? ভয় গিয়েছে? বেলি বুকে মাথা গুজে রেখেই মাথাটা নাড়ায়। মৃদু স্বরে বলে, ঠিক আছি। মুনিবের আলিঙ্গন ভরসা রেখে এবার নৈকটের দিকে যায়। ঘনিষ্ঠতা বাড়তে থাকে একটু একটু করে। তন্মধ্যেই বাহির দেখে হইচই ভেসে আসে ভয়ঙ্কর ভাবে। দুজনেই ছুটে যায় দ্রুত। ড্রয়িং রুম জুড়ে দাঁড়িয়ে আছেন মুক্তা ভূঁইয়া এবং উনার বড় ছেলের বউ চামেলি। মূলত উচ্চকণ্ঠটা চামেলির ছিল। বেলি যেতেই চামেলি ছুটে আসে বেলির কাছে। শরীরের সর্বস্ব শক্তি দিয়ে চড় বসায় বেলির গালে। আক্রোশে ফেটে পড়ে মুহূর্তেই। চেঁচিয়ে বলে,
তুমি কেমনে আমার নামে এমন বদনাম ছড়াইতাছ? তুমি কিনা আমার চরিত্র নিয়া গুজব ছড়াও। এত বড় সাহস তোমার! সুবাসিত মল্লিকা। কলমে মম সাহা। 9। ভর সন্ধে বেলার উষ্ণ গরমের মাঝে ভুইয়া বাড়িতে যে থমথমে আবহাওয়ার সৃষ্টি হলো তা নেহাতই অপ্রত্যাশিত ছিল। বেলি অবাক নয়নে তাকিয়ে রইল। কিন্তু হিংস্র বাঘের ন্যায় হুঙ্কার ছেড়ে উঠল মুনিব। ভাবি, আপনার এত বড় সাহস! বেলির গায়ে হাত দেন। চামেলি উদ্ভ্রান্ত। হুঙ্কারে ভয় পেল কিনা বুঝা গেল না ঠিক। কেবল সাপের মতন ফুঁসতে ফুঁসতে বলল, 100 বার হাত তুলমু। ওর সাহস হয় কি কইরা আমার চরিত্র নিয়া কথা বলার? হতভম্ব বেলির বিস্ময় কেটে গেল। চোখ মুখে ছড়িয়ে পড়ল তির্যক রাগ। ক্ষোভে ফুঁসে উঠে বলল, এমন ভাব করছেন যেন আপনি মেলা ভালো। আপনার কাহিনী এ বাড়ির সবাই জানে একটু হলেও। নিজেকে সাধু ভাবেন নাকি? চামেলি তেড়ে এলো, এই, কি জানে আমার কাহিনী? বলো এখনই। বাড়িতে আসলা শুক্কুর শুক্কুর 8 দিন হয় নাই আর এখনই এত বড় সর্বনাশ করছো আমার। আমি সর্বনাশ করার কে, ভাবি? আপনি যদি রাতবিরেতে বাড়িতে পরপুরুষ ঢুকান তাইলে আমরা বললে কি সমস্যা? বেলির কথায় মুখের রাগ নিভে গেল চামেলির। কিংকর্তব্যবিমূঢ় হয়ে বলল, আমি পরপুরুষ ঢুকাই? ঢুকান না? না ঢুকাইলে চোর কেন আপনের ঘরের দরজার সামনে দিয়া খালি হাইটটা গেছে বুঝান আমারে। চামেলির চোখে মুখে বিস্ময়। ভাব এমন করছে যেন এই সম্পূর্ণ কিছুই তার মাথার উপর দিয়ে যাচ্ছে। বেলি কুটিল হাসল। আরাম করে সোফায় বসতে বসতে বলল, আপা, আপনের বিয়ার দিন নাকি আপনার চাচাতো ভাই অনেক ঝামেলা করছিল? কেন করছিল? চামেলির মুখ ছোট হয়ে এলো। কথার মোড় ঘুরে এমন স্পর্শকাতর অংশে গিয়ে দাঁড়াবে সে বোধ হয় এটা আজ করতে পারেনি। কেবল মুহূর্তটাকে অন্যদিকে ফেরানোর জন্য বলল, তোমারে নাকি সেই দিন মেলায় একজন আমার নাম কইরা চুরি দিয়া গেছে? তুমি নাকি এডা বলছো সবাইরে? হ্যাঁ, মিথ্যা বলি নাই তো। দিছেই তো। কে দিছে? আর দিলে সেটা তুমি এই পর্যন্ত আমারে না বইলা পুরা বাড়ি ছড়ায় ফেলছো কেন? পুরা বাড়ির মানুষ জানে আমারে কেউ একজন চুরি দিছে। অথচ আমি জানি না। আমি পুরা বাড়ি ছড়াই নাই, ভাবি। আপনার দেবর জানতো খালি। কি জানতো? হ্যাঁ, কি জানতো? আমাকে মেলায় কে চুরি দিতে যাবে? শুধু শুধু এসব কথা ছড়াইতাছ কেন তুমি? তোমার লগে আমার কি এর এত শত্রুতা? কথা বলতে বলতে চামেলির চোখ উপচে জল এলো। শরীরটাও কাঁপছে মৃদু। মুক্তা ভুইয়া বড় বউয়ের আচরণে অতিষ্ঠ বোধ করলেন। তাই রেগে গিয়ে কয়েকটা কথা শোনাবেনও ভাবছিলেন। কিন্তু তাকে থামিয়ে দিল মুনিব। সেই হিংস্র মুনিবের কণ্ঠে রইল কেবল অমোঘ নীরবতা। থাক, আম্মা। আর কিছু বলার দরকার নেই ভাবিকে। ছেলের বারণের ঊর্ধ্বে গিয়ে কিছু বলার মতন মা মুক্তা ভুইয়া নন। তাই তিনি থেমে গেলেন। বেলি নরম চোখে তাকালো মুনিবের দিকে। লোকটার মুখে কেমন বিভ্রান্তি দেখা দিয়েছে। কিছু নিয়ে অতিরিক্ত ভাবছে নিশ্চয়। অতিরিক্ত ঝগড়া আর অতিরিক্ত পর্যায়ে রইল না। নিমিষেই সেই ঝগড়ায় বিরতি ঘোষণা করা হলো। চামেলি কাঁদতে কাঁদতে ঘরে চলে গেল। মুক্তা ভুইয়া গেলেন রান্নাঘরে। ড্রয়িং রুম জুড়ে কেবল রয়ে গেল বেলি ও মুনিব। দুজন নিজেদের মতন চুপ করে রইল অনেকক্ষণ। এরপর মুনিব ধীরে ধীরে বেলির পাশ ঘেঁষে বসল। মুনিবকে বসতে দেখে বেলি নিজেকে গুটিয়ে নিল অনেকটা। মুনিব সবটাই ভালোভাবে খেয়াল করল। হাসল খানিক। এরপর আলগোছে নিজের হাতের মুঠোয় বেলির ডান হাতটা মুড়ে নিল। বেলি চুপচাপ। কোন প্রশ্ন করল না। মুনিবই প্রথম কথাটা বলল, চুড়িগুলো সত্যিই ভাবিকে দিয়েছিল তো? স্বামীর প্রশ্নে চোখ বড় বড় করে তাকালো বেলি। চমকে উঠল প্রায়। তার নিঃশ্বাসের গতি অস্বাভাবিক। মুখ দিয়ে শব্দ বের হচ্ছে না, প্রায় এমন নাজুক অবস্থা। তবুও আমতা আমতা করে বলল, হ্যাঁ, হ্যাঁ। না হয় কারে দিব? মুনিবের ঠোঁটে হাসি অক্ষত। কেমন যেন বাঁকা হাসি। নিখুঁতভাবে চাইলে এই হাসির মানে পড়া যাবে অনায়াসেই। বেলির শরীরে ঘাম ছুটল। মুনিব আবার বলল, সত্যিই ভাবিকে দিতে বলেছে? বেলি চোখ নামিয়ে ফেলল। গলা শুকিয়ে এসেছে তার। ধরা পড়ে যাওয়া গলা বলল, আমাকে তো ভাবিদের দিকে দেখাইয়া বলছিল চুড়িগুলো দিতে। আমি সেজন্য ভাবছি হয়তো ভাবির জন্য চুড়ি দিই। যদি ভাবির না হয় তাহলে কণিকা আপুর হবে।
তুমি যদি নাই জানো সঠিকভাবে চুড়িগুলো কার, তাহলে কেন ভাবির নামটা উচ্চারণ করেছিলে? মুনিবের প্রশ্নে বেলির মুখটা এটুকুন হয়ে গেল। থুতনির সাথে লেগে গেল বুক। ভাবির নামে এমন একটা কথা বলার আগে তোমার ভাবা উচিত ছিল না? আপনিও তো সঠিকভাবে জানেন না ভাবি সত্যি কথা কইতাছে কিনা। তাইলে কেন ভাবির পক্ষে কথা কইতাছেন? হইতেই পারে ভাবি মিথ্যা বলতাছে। ওইদিন চোর কিন্তু পুরা বাড়ি ঘুরে নাই। ভাবির ঘর পর্যন্ত ছিল। এত ঘটনার পরও আপনি কেন ভাবির পক্ষ নিতাছেন? বেলির অভিযোগ মাখা কথায় মুনিব শ্বাস ফেলল। বেলির মাথায় হাত বুলিয়ে বলল, আসলে ভাবির চরিত্র নিয়ে এসব মানতে পারছি না। না পারার কি হইল? আমি যেদিন আপনাগো বাড়িতে আইলাম সেদিন ভাবি টিটকারি মাইরা কইতাছিল আপনের নাকি ভাবির প্রতি টান আছিল। ভাবি সুন্দর ছিল বইলা। ভাবি যদি এমন কইতে পারে আপনারে নিয়া, তাইলে আপনি তার পক্ষ ধরেন কেন? বেলি প্রতিটা কথাই যুক্তিসঙ্গত, তাই মুনিব আর রা করল না। কেবল বেলির চুলের ভাঁজে আঙুল ডুবিয়ে আপনমনে কি যেন ভাবল। টানা কয়েকদিন যাবৎ বৃষ্টি হচ্ছে। কালবৈশাখী ঝড়ে নড়েছড়ে যাচ্ছে যে চারপাশ। বাগান থেকে হরেক রকমের ফুলের ঘ্রাণ ভেসে আসে ঝড়ো হাওয়ায়। বেলি উন্মাদ হয়ে যায় ঝড় ছুটলেই। বৃষ্টিতে ভেজা যেন তার নেশা। এই তো কিছুক্ষণ আগে দুপুরের তীব্র রোদের আকাশ মুহূর্তেই অন্ধকার করে শুরু হয়ে গেল ঝড়। বেলি তখন রান্নাঘরে ছিল। শাশুড়ির সাথে রান্নার কাজে নিমগ্ন। রান্নাঘরের জানালা দিয়ে বাতাস আসতেই বেলির মন ফুরফুরে হয়ে গেল। বাচ্চাদের মতন বেজায় আনন্দিত স্বরে বলল, মা, বৃষ্টি আসব লাগে। মুক্তা ভুইয়া মাছ ভাজছিলেন। দৃষ্টি তার কালো কড়াইটাতে ছিল। পুত্রবধূর কথায় তিনি দৃষ্টি নড়চড় না করেই বললেন, হ, বাতাস তো তাই কইতাছে। বেলির আনচান আনচান মন উন্মনা হয়ে যাচ্ছে বারে বারে। জানলার দিকেই চোখ চলে যাচ্ছে তার। কিন্তু শাশুড়িকে বলার সাহস হচ্ছে না তার চঞ্চল মনের আবদার। এর মাঝেই আকাশ কাঁপিয়ে বৃষ্টি এলো। বৃষ্টির অনন্ত ধারায় ভরে গেল আঙ্গিনা। বেলি খুশি মনে বারবার জানলা দিয়ে বাহিরে হাত বের করে দিচ্ছে। মুক্তা ভুইয়া সবটাই দেখলেন নীরব চোখে। কিন্তু বেলিকে কিছু বললেন না। অবশেষে বেলি গাইগুই করে আবার শাশুড়িকে ডাকল, মা, আপনি বৃষ্টি পছন্দ করেন? করতাম, যখন তোমার মতন বয়স ছিল। এখন বয়স বদলাইছে, চাহিদাও বদলাইছে। বেলি শাশুড়ির দিকে তাকালো। কাজ শিখেও তুলে জড়িয়ে ধরল তাকে। বাচ্চা মেয়েটির মতন আবদার করে বলল, চলেন না একটু ভিজি। বয়স বাড়লে চাহিদা বদলায়, কিন্তু বৃষ্টিতে ভিজার আনন্দ সব বয়সে একই থাকে। আহেন না মা, একটু ভিজি। বেলির আচমকা জড়িয়ে ধরাটা এতটাই অপ্রত্যাশিত ছিল যে মুক্তা ভুইয়া অবাক হয়ে গেলেন। তার উপর এমন প্রাণখোলা আবদার। তিনি কতক্ষণ শক্ত চোখে তাকিয়ে রইলেন পাথরের মতন। বেলি দ্বিধায় পড়ল, তাই হাতের বাঁধন আলগা করতে চাইল। কিন্তু তার আগেই মুক্তা ভুইয়া তাকে আরো শক্তপোক্ত ভাবে জড়িয়ে ধরলেন। আহ্লাদ করে বললেন, ভিজবা তুমি বৃষ্টিতে? চলো, আজ রান্নাবান্না সব হবে পড়ে। আগে আমরা আনন্দ কইরা লই। খুশিতে আত্মহারা বেলি শাশুড়িকে নিয়ে এক ছুটে বাড়ির বাহিরে চলে গেল। ভারী বর্ষণে ভিজে গেল দুজনেই। তাদের খিলখিলিয়ে হাসি ভুইয়া বাড়ির প্রাঙ্গণে প্রেমের বীণা বাজাতে আরম্ভ করল। বারান্দায় দাঁড়িয়ে থাকা মুনিব মুগ্ধ হল এই দৃশ্যে। জামাল ভুইয়া কাজ করছিলেন ঘরে। এমন হাসির শব্দে তিনিও জানালা ভেদ করে নিচে তাকিয়ে অবাক হয়ে গেলেন। নিজের রাগী স্ত্রীর এমন শৈশব মেশানো আনন্দ দেখে তার ভারী মন ভালো হয়ে গেল। পৃথিবীর সবচেয়ে সুন্দর মুহূর্ত ধরা পড়ল সৌদাগর বাড়ির আঙ্গিনায়। বৃষ্টি বাড়ল, সাথে বাড়তে লাগলো আনন্দ। কিন্তু হুট করেই সেই আনন্দে বড় বিস্ময় দিয়ে বেলি মাথা ঘুরিয়ে পড়ে গেল মাটিতে। শরীর হয়ে গেল অবচেতন, নিশ্চুপ। সুবাসিত মল্লিকা। কলমে মম সাহা। অন্তিম পর্ব 10। বাহিরে ঝড়ো হাওয়া উথালপাতাল বইছে। গত দুদিন যাবৎ এত বৃষ্টি কেন হচ্ছে তার হদিস পাচ্ছে না কেউ। বেলির শরীরটা দুর্বল। কাল মাথা ঘুরে পড়ে যাওয়ার পর তাকে ডাক্তারের কাছে নেওয়া হয়। কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়। তারপর মুনিব বাড়ি নিয়ে আসে তাকে। কিন্তু শরীরের দুর্বলতা কাটছে না কিছুতেই বেলির। মাথা ঘুরছে অনবরত। প্রেশারও বাড়া।
ডাক্তার বলেছেন অতিরিক্ত প্রেশার বেড়ে যাওয়ার কারণে এমন মাথা ঘুরছে। বেলি আজ স্নান করে বাথরুমেই কাপড় রেখে এসেছে। ধোয়ার মতন শক্তি তার ভেতরে অবশিষ্ট ছিল না। মুনিব সেই কাপড়গুলো অবধি ধুয়ে দিয়েছে। বেলি বারণ করা সত্ত্বেও শুনেনি সে। এখন বিছানায় শুয়ে আছে বেলি। মুনিব বারান্দায় দাঁড়িয়ে আছে। কারো সাথে ফোনে কথা বলছে হয়তো। বেলি তাকে একবার সাবধান করতে ডাকল। বৃষ্টির ছিটা আসতাছে না শৈলে? ঘরে আইসা কথা বলেন। ভিজরা যাইবেন তো। মুনিব ফোন কানে রেখেই বারান্দার দরজা দিয়ে উকি মেরে হাসল। ঠোঁট কামড়ে হাসি চেপে বলল, আসছি। বেলিও হাসির বিপরীতে হাসি বিনিময় করল। বৃষ্টির থামাথামির নাম নেই। মুনিব কথা বলে ঘরে এলো। বেলির পাশ ঘেঁষেই বসল। স্নেহ ভরা হাতে মাথায় হাত বুলিয়ে দিল। বেলি উষ্ণ আদরে চোখ বন্ধ করে রাখল। অনেকটা নির্বতায় সময় কাটার পর মুনিব হুট করে বলল, উড়নচণ্ডী, একটা কথা বলবে? বেলি চোখ মেলল। প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে বলল, কি? তুমি কি বিয়ের আগে কাউকে পছন্দ করতে? মুনিবের প্রশ্নে থতমত খেল বেলি। গোল গোল চোখ করে তাকিয়ে বলল, কেন? এমন কথা জিজ্ঞাসা করেন কেন? না, হতেই তো পারে বিয়ের আগে তুমি কাউকে পছন্দ করতে। এমন কথা কেন কইতাছেন সেটা তো বলবেন। এই যে তুমি আমার কাছ থেকে দূরে দূরে থাকো সেজন্য বললাম। এবার বেলির উদ্দীপনা নিভে গেল। মুনিবের থেকে চোখ সরিয়ে নিল সে। ঠোঁট কাঁপল কথা বলতে গিয়ে। অস্ফুট স্বরে বলল, সেটা তো। কথা শেষ হতে দিল না প্রকৃতি। তার আগেই নিচ থেকে জামাল ভুঁইয়ার ডাক ভেসে এলো। ভয়ঙ্কর রকমের চেঁচিয়ে ডাকছেন ভদ্রলোক। বাড়িতে ডাকাত পড়লেও মানুষ এত জোরে জোরে চিৎকার করে না যতটা জামাল ভুঁইয়া করছেন। চমকে উঠল মুনিব, বেলি দুজনেই। বেলি উঠতে নিলে মুনিব তাকে উঠতে নিষেধ করে। নিজেই ছুটন্ত পায়ে ঘরের বাহিরে চলে যায়। ড্রয়িং রুম জুড়ে তুমুল নিস্তব্ধতা। জামাল ভুঁইয়ার হুঙ্কারের পর সবটাই শুনশান, নীরব। মুনিবের কপালে ৩ ভাঁজ। অবাক স্বরে বলল, চিৎকার করে ডাকলেন কেন? কি হয়েছে? জামাল ভুঁইয়া যেন রাগে অন্ধ। কাঁপছেন অনবরত। চোখের সাদা অংশ লাল হয়ে গিয়েছে রীতিমতো। নিজের বাবার এমন ভয়ঙ্কর পরিবর্তন দেখে খটকা লাগল মুনিবের। সে দ্রুত পায়ে বাবার কাছে এগিয়ে গিয়ে বাবার বাহু ধরে দাঁড়াল। উত্তেজিত বাবাকে শান্ত করতে করতে বলল, কি হয়েছে আব্বু? এমন ভাবে রাগে কাঁপছেন কেন? কোনো সমস্যা হয়েছে? জামাল ভুঁইয়ার মুখ থেকে কথা বের হচ্ছে না অতিরিক্ত উত্তেজনায়। কেমন ভয়ঙ্কর কম্পন তার শিরা উপশিরায় ছড়িয়ে পড়েছে। মুনিব বিচলিত হল। বলবেন তো, আব্বু, হয়েছেটা কি? মুক্তা ভুঁইয়াও বিচলিত হলেন। স্বামীকে সামলানোর চেষ্টা করলেন। কিন্তু কোনো লাভ হলো না। মুক্তা ভুঁইয়া ভেবে পেলেন না মানুষটা কোন কারণে এতটা রেগেছে। কি হইছে কইবা তো? এত রাগছ কার উপর? জামাল ভুঁইয়া হুঙ্কার ছেড়ে উঠলেন। যে হুঙ্কারে কেঁপে উঠল ভুঁইয়া বাড়ির আঙ্গিনা। মুনিব, তোমার বউ কই ডাকো হেরে। বিশ্বাসঘাতকের এই দুনিয়ায় কোনো জায়গা নাই। ডাকো বলতাছি। ভ্রু কুঞ্চিত করল মুনিব। বাবার বাহু থেকে হাত সরিয়ে বলল, কি বলছেন? বেলিকে সম্মান দিয়ে কথা বলবেন। সম্মান? কারে সম্মান দিতে কও? যারে ঘরে তুলছ বুইঝা তুলছিলা তো? সে তোমার পিঠ পিছে কি কি করছে? ঘটনার স্রোত এভাবে অন্য ধারায় বইবে কে জানত? বেলি নিজেই ঘর ছেড়ে বেরিয়ে এলো। দূরে দাঁড়িয়ে আছে চামেলি। বেলি শ্বশুরকে কাঁপতে দেখে ছুটে এলো। কিন্তু বেশি কাছে আসতে পারল না। তার আগেই জামাল ভুঁইয়ার চিৎকার থামিয়ে দিল তাকে। খবরদার তুমি এইখানে আসবা না। আমারে ধরবা না। একটা নষ্ট মেয়েমানুষ। জামাল ভুঁইয়ার কথাগুলো বড় অনাকাঙ্ক্ষিত ছিল। মুনিব বাবাকে ছেড়ে দিল। রেগে গিয়ে বলল, আব্বু, মুখ সামলে কথা বলেন। বেলি আমার বিয়ে করা স্ত্রী। স্ত্রী না স্ত্রী জিগাও। যারে এত সোহাগ দিলা, বাপের কথা অমান্য কইরা বিয়া করলা সে কি করছে জানো? বাবার এই রাগ অযৌক্তিক কিংবা মিথ্যে লাগছিল না। কিন্তু বেলির সাথে বাবার বলা সম্বোধনগুলোও মানাচ্ছিল না। মুনিব পড়ে গেলে সংশয়ে। সংকোচ মাখা কণ্ঠে বলল, কি করছে ও? জামাল ভুঁইয়া সেন্টার টেবিলের উপর থেকে একটি রিপোর্ট নিয়ে এগিয়ে ধরল মুনিবের দিকে। তাচ্ছিল্য করে বলল,
তোমার বউ পোয়াতি, কিন্তু সে বাচ্চার বাপ তুমি নও। আকাশে মেঘ করে ঘন গর্জন দিয়ে উঠলেও এত জোরে বুকের ভিতরে গিয়ে কম্পন সৃষ্টি করে না যতটা না এখন সৃষ্টি করল। মুক্তা ভুইয়া মুখ চেপে ধরলেন বিস্ময়। দূরে দাঁড়িয়ে থাকা চামেলিরও চোখ বেরিয়ে আসার উপক্রম। চমকে উঠল বেলি। কি কি কন এডি? আমি কি কই তুমি জানো না? এত বড় বেইমান আমার বাড়িতে আছে এটা ভাবলেও তো আমার মাথায় রক্ত উঠে যাইতাছে। মুনিব হেসে দিল। বোকা বোকা কণ্ঠে বলল, আব্বু, আপনিও না, এমন মজা কেউ করে? মুনিবের চোখে মুখে অবিশ্বাস। সে যেন বাবার কথাটা মানতেই পারছে না। জামাল ভুঁইয়ার চোখ টলমল করে উঠল। ছেলেকে চরম সত্যিটা জানাতেও তার কষ্ট হচ্ছে ভীষণ। তবুও বলল, তোমার বউ পোয়াতি, 3 মাস তার বাচ্চার বয়স। অথচ তোমাগো বিয়া হইছে আইজ 23 দিন। এই হিসাব বুঝাও আমারে। মুনিব বাবার মুখের কথা বিশ্বাস করল না যেন। রিপোর্টের কাগজটা ছিনিয়ে নিয়ে নিজেই দেখতে লাগল। উদ্ভ্রান্তের মতন কতক্ষণ চোখ ঘুরালো সেই কাগজটায়। বেলিও এগিয়ে গিয়ে মুনিবের পাশে দাঁড়ালো। কণ্ঠে ভয় তার। আতঙ্ক নিয়ে বারবার বলল, কি দেহেন? সত্যি করে কন্ত আব্বা যা কইছে তা সত্যি। আপনি বিশ্বাস করেন? মুনিব মৃত চোখ নিয়ে রিপোর্টটার দিকে তাকিয়ে রইল। কিছুই উত্তরে বলল না। মুক্তা ভুইয়া ছুটে এলেন ছেলের কাছে। কাঁদতে কাঁদতে বললেন, আব্বা তোর বাপ যা কইতাছে তা কি ঠিক? আমার একটুও বিশ্বাস হয় না। একটু কস না। তোর বাপ ভুল দেখছে তাই না? মুনিব ধপ করে সোফায় বসে পড়ল। রিপোর্টগুলো হাতের মুঠোতেই রইল। ভগ্ন কণ্ঠে বলল, ঠিক। বাহিরে তুমুল ঝড়। ভুইয়া বাড়ির ভেতরে জটলা। মুনিবের ফুপি, ফুপা, চাচারা, খালারা সব দিয়ে ঘর ভরে গিয়েছে। কয়েক ঘন্টার ব্যবধানে পুরো বাড়িতে মানুষে গমগম করছে। বেলির বাবা মাও এসেছেন। কাঠগড়ায় আসামি বেলি। মুনিব বিধ্বস্ত প্রায়। বেলির বাবা করজোরে দাঁড়িয়ে বললেন, আমার মাইয়া এমন কখনো করতে পারে না। বেআইসাব আপনি ভুল কইতাছেন। জামাল ভুইয়া তেরে এলেন। করিম হাসানের বুকে ধাক্কা মেরে বললেন, এই ডাক্তারি রিপোর্ট ভুল। আপনের মাইয়ারে বাড়িতে তুলার পর থেইকা চুরি হইল, পরপুরুষ ঢুকলো কত কি হইল। আমরা দোষ দিলাম আরেকজনরে। কিন্তু আজ সত্য জলের মতন পরিষ্কার। পুরো ঘটনাটায় যে সবচেয়ে বেশি খুশি হয়েছেন সে হল মুনিবের ফুপি তানু ভুইয়া। তিনি তো সোফায় পা দুলাতে দুলাতে মুখ ভেঙচিয়ে বললেন, প্রথম থেইকাই এই মাইয়ারে আমার সন্দেহ হইত। কি চোপা মাইয়ার। আইজ হইল তো শান্তি। বেলির মা পা ধরলেন জামাল ভুইয়ার। বেলির বাবাও তাই করলেন। কিন্তু বেলি নিরুত্তর। জামাল ভুইয়া এমন নিরুত্তর বেলিকে দেখে আর খেপে গেলেন, কার লাইগ্গা আপনারা পা ধরেন? ওই দেখেন আপনাগো মাইয়া কি সুন্দর ওই হানে দাঁড়ায় আছে। দেখছেন? সত্য চাপা দিতে পারবো না তাই চুপ কইরা আছে। এই বেইমানির শাস্তি পাইতেই হইব। আপনাগো মুখে চুন কালি লাগাইয়া এ বাড়ি থেইকা বের করুম নইলে আমার নাম জামাল ভুইয়া না। জামাল ভুইয়ার এমন রাগে আতকে উঠল সবাই। তানু ভুইয়ার স্বামী নিষেধ করতে এলে রামধমক দিয়ে থামিয়ে দেন তিনি। বেলির মায়ের হাউমাউ করা কান্না আরও বাড়তে থাকে। ছুটে গিয়ে মেয়ের গালে অনবরত চর দিতে দিতে বলে, মুখ পুরি তুই ক সব মিথ্যা। সবাইরে ক এই একটা কথাও সত্যি না। মায়ের চিৎকার মা করতেই থাকে। বেলি এক ধ্যানে তাকিয়ে থাকে মুনিবের দিকে। তারপর সর্বহারা অভাগিনীর মতন প্রাণহীন পায়ে মুনিবের কাছে এগিয়ে যায়। আসন পেতে বসে মুনিবের পায়ের কাছটায় এক বুক আশা নিয়ে মুনিবকে শুধায়, আপনি তো আমারে বিশ্বাস করেন তাই না? আপনি তো জানেন আমি কেমন? বিশ্বাস করেন তো নাকি? বিধ্বস্ত মুনিব চোখ তুলে অবধি তাকায় না। কাঁদতে কাঁদতে চোখের কোণা লাল হয়ে গিয়েছে ছেলেটার। সে দুহাতে রাজলে মুখ চেপে ধরে অস্ফুট স্বরে বলল, আমি তোমায় ভালোবেসেছিলাম, মল্লিকা। তুমি এভাবে ঠকাতে পারলা? এরপর পরিবেশ নিস্তব্ধ। কেবল মুনিবের হু হু কান্নার শব্দ গায়ে কাটা দিয়ে উঠে সকলের। বেলি হাসে। বিড়বিড় করে বলে, কে কারে ঠকাইল তার বিচার না হয় গোপনে হইব। এরপর ভাগ্য বিধাতার ইশারায় সব খারাপটা হয় বেলির পরিবারের সাথে। বেলির মাথার চুলগুলো ফেলে দিয়ে মুখে কালি মাখিয়ে এই ভর সন্ধে বেলা পুরো গ্রামে ঘুরানো হয়। বেলিও ঘুরে। মুনিব হাজার বার বাবাকে নিষেধ করে কিন্তু জামাল ভুইয়া সেই নিষেধ মানলে তো
বেলির বাবা মায়ের আকুতিও শুনে না কেউ। পুরো গ্রাম ঘুরিয়ে এরপর গ্রাম থেকে বের করে দেওয়া হয় মেয়েটাকে। ও একটা বার ফিরেও তাকায় না। একটা বার নিজের পক্ষে কিচ্ছু বলে না। হয়তো বুঝে গিয়েছে ওর ভাগ্য আজ ওর বিপক্ষে। মুনিব মাথা ঘুরে পড়ে যায় শেষমেশ। এত কঠোরতা সে মানতে পারে না হয়তো। সপ্তাহ খানিক পর রাতের আকাশে ভীষণ জোরে জোরে বজ্রপাত হচ্ছে। খুব তাড়াতাড়ি বৃষ্টি আরম্ভ হবে হয়তো। জানালার কাছের টেবিলটায় বসে আছে মুনিব। উদাস দুটি চোখ। হুট করে মাঝরাতে তার দরজা খোলার শব্দ হতেই সে চমকে দরজার দিকে তাকায়। চামেলি সেখানে দাঁড়িয়ে আছে লাল টুকটুকে শাড়ি পরে। মুনিব ভাবিকে দেখে কিছুটা অবাক স্বরে বলে, আপনি এখানে? এখানে কি আপনার? চামেলি দরজাটার ছিটকিনি টেনে দেয়। কামুক হাসি নিয়ে এগিয়ে আসে মুনিবের দিকে। লাল লিপস্টিক দেওয়া ঠোঁটগুলোকে বাঁকিয়ে ইশারা করে। দেহের অঙ্গভঙ্গি গুরুতর অশ্লীল। মুনিব আবার বলে, কি চান এখানে আপনি? কি জন্য আসছেন? চামেলি এবার মুনিবের দিকে এগিয়ে গিয়ে মুনিবের গলা জড়িয়ে ধরল। মুনিবের ঠোঁটে ছোট চুম্বন এঁকে বলল, কি আর চাওয়ার আছে আমার? তোমারে চাই। একদম কাছাকাছি চাই। কতদিন হইল দেহটা আমার উপোস কইরা শুকাইতাছে। আর কতদিন দূরে রাখবা আমারে? মুনিবের কুচকানো ভ্রু অস্বাভাবিক ভাবে শিথিল হয়ে যায়। তার পুরুষালী হাত শক্ত করে আঁকড়ে ধরে চামেলির কোমর। খুব নিকটে এসে ফিসফিস করে বলে, আর 1 মিনিটেও দূরে রাখব না। আগে বলো কেউ সজাগ নেই তো? এত কাঁচা কাম আমি করমু? তোমার আমারে এতই কাঁচা লাগে? এতগুলা স্বর্ণের গয়না তোমার মার ঘর থেইকা নিয়া আমার ঘরে রাখছি, কেউ টের পাইছে? পায় নাই। এই চামেলিরে ধরা অসম্ভব। চামেলির কথায় মুনিব হাসে। চামেলির গালে চপাস করে চুমু খেয়ে বলে, মেয়েটা প্রথম দিন এসেই বেশি সন্দেহ সন্দেহ করেছে। ভাবছিলাম সরলসোজা বউ আনবো, কিছু বুঝবো না। কিন্তু তোমাকে নিয়ে সন্দেহ করাটাই তো সর্বনাশ। সেজন্য তাড়াতাড়ি বিদায় হতে হলো। 3 মাসের বাচ্চা পেটে, এমন একটা ডাক্তারি রিপোর্ট না হলে বিদায় করতে সমস্যা হচ্ছিল। এত ভাবে চেষ্টা করেও কিছু হচ্ছিল না। এক ছেলেকে দিয়ে চুরি দেওয়ালাম, বাড়িতে ঢুকিয়ে মারার ভয় দেখালাম আরেকটাকে দিয়ে, তবুও মেয়েটা যাওয়ার নাম নিল না। তাই এভাবেই বিদায় করতে হলো। মুনিবের কথায় মুখ ভেঙচালো চামেলি। ভ্রু নাচিয়ে বলল, তার জন্য এখন দরদ লাগে নাকি গো? আমার তো সব দরদ তোমার জন্যই। কথাটা বলে দুজন দুজনের খুব নিকটে চলে এলো। সারা বাড়িতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হলো, অথচ তাদের এই অনৈতিক নৈকটের ভাব কমল না। দূর আকাশ বিদ্যুৎ চমকালো আবার। সে রূপলি আলোয় ভুইয়া বাড়ির চন্দ্রমল্লিকার পারে বসা বেলির কালো শরীরটা দেখা গেল। চকচক করে উঠল তার হাতে থাকা ধারালো ছুরিটা। খুব শান দিয়ে নিয়ে এসেছে মেয়েটা। ছুরিটার দিকে তাকিয়ে হাসল বেলি। বিড়বিড় করে বলল, বেইমানির শাস্তি কেমন হয় আপনের বাপ তা জানে না। কাইল যখন আপনাগরে জোরাজোরি কইরা মইরা পইরা থাকতে দেখব, তখন বুঝবো শাস্তি কি। তারপর গুনগুনিয়ে গান গাইতে গাইতে দিঘির মাঝে পা ডুবিয়ে দিল মেয়েটা। বাতাসের সাথে ভেসে আসতে লাগলো বাগানের মল্লিকা ফুলের ঘ্রাণ। তার সাথে ভেসে এলো মানুষ মল্লিকার খিলখিলিয়ে হাসি। মানুষ বলেই গেছে, মেয়ে ফুলের সুবাসকে দমানো যে কঠিন। সমাপ্ত।